করছি আজকে এখানে এক্সাইটিং সেশন এখানে হবে এবং আমি রিয়েলি এক্সাইটেড, কারণ এরকম সেশন কখনো আগে হয়েছে কিনা আই নেভার নো। বাট প্রথমে আমি যেটা বলবো যে আজকে আমরা যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে যে আমরা যখন এমআই বিজনেসটা করতে যাই, বিজনেস বিল্ড করতে যাই, বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবজেকশনের সম্মুখীন হই। তো আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। শুধু ডিসকাস করব না, আমরা ওয়ান স্টেপ এহেড যাব। আমরা আজকে ওগুলোর সলিউশন বের করব তাদের থেকে, যারা সেই অবজেকশনগুলোকে হ্যান্ডেল করেছেন, ওভারকাম করেছেন, কিভাবে করে এগিয়ে যেতে হবে তার রাস্তা বের করে ডায়মন্ড অ্যান্ড আপ গেছেন এবং এই বিজনেসটাকে একটা আলাদা মাত্রা দিয়েছেন। তো আমরা সবার সাথে একবার আলাপ পরিচয়টা করিয়ে নেব। আমি আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি কিরিটি দাশগুপ্ত, শাশ্বতী দাশগুপ্ত আমার ওয়াইফ, একসাথে আমরা এই বিজনেসটাকে বিল্ড করছি। আমি এই বিজনেস একজন ফাউন্ডার ডায়মন্ড। আমার ব্যাকগ্রাউন্ড, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, গত 12 বছর ধরে আই এম রিটায়ার্ড। সো আমি সবার সাথে একবার আলোচনা করে নিই। সবাই সবার একটু পরিচয়টা দিয়ে দাও। নমস্কার, আমি প্রশান্ত ভট্টাচার্য। এই বিজনেসে জয়েন করার আগে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গেজেটেড পোস্টে চাকরি করতাম, আর দীর্ঘ 12 বছরের বেশি সময় হলো এই বিজনেসটা করার কারণেই ফ্রি ফ্রম জব। নমস্কার, আমার নাম ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ, সিনিয়র মোস্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, যাদবপুর ইউনিভার্সিটি, এবং ওখানকার ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বিভিন্ন রেগুলেটরি বডির ইন্সপেক্টর, হিমালয় থেকে কন্যাকুমারী সমস্ত ইউনিভার্সিটির সাথে বিভিন্ন ক্যাপাসিটিতে যুক্ত, এবং তার সাথে সাথে আমার মিসেস অর্চনাকেও এই বিজনেসটা প্যারালালি সাপোর্ট দিই। নমস্কার, আমি ডক্টর আশিস কুমার সরকার। আমি আমার মিসেস চন্দনা সরকারের সঙ্গে ব্যবসাটা করছি। আমি এই প্রফেশন যাদবপুর ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর, এবং প্রফেসর হওয়ার সত্ত্বেও ইউনিভার্সিটির কাজকর্ম এবং আদার্স ইউনিভার্সিটি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে নানা রকম রিসার্চ অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা অবস্থাতেও এই বিজনেসটা বিল্ড করা শুরু করি এবং আস্তে আস্তে আজকে আপনাদের সামনে ডায়মন্ড হিসেবে উপস্থিত। নমস্কার, আমি কৌশিক দত্ত। এই বিজনেসটা প্রায় 15 বছর হলো করছি। 15 বছর আগে যখন শুরু করেছিলাম তখন চাকরি করতাম সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরে। চাকরি করতে করতেই বিজনেসটা বিল্ড করেছি। তারপরে একটা সময় মনে হয়েছে যে না, এবার এই বিজনেসটা শুধু করলেই চলে। তখন থেকেই ফ্রি, আর এখন তো ডায়মন্ড হওয়ার পর আরোই ফ্রিডম। নমস্কার, আমি পার্থপ্রতিম দত্ত। পেশায় ইঞ্জিনিয়ার, মাস্টার্স হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু পেশায় ইঞ্জিনিয়ার হলেও নেশা হচ্ছে আমাদের এই ব্যবসাটা। মন দিয়ে শুধু এই ব্যবসাটাই এখন নেশার মতো করি। থ্যাংক ইউ। সো সবাইকে আমাদের তরফ থেকে ওয়েলকাম। আমি প্রথমে যাব প্রশান্তদার কাছে। প্রশান্তদা, আমরা বিভিন্ন সময় এই জিনিসটা পাই, যখনই আমাদের কাউকে যান বিজনেসটা নিয়ে এগিয়ে যান, কথা বলেন, তখন বলেন যে অনেকেই বলেন যে আমরা তো অলরেডি একটা প্রফেশনে আছি এবং সেইটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছি। আবার অনেক ইয়াঙ্গার জেনারেশন আছেন, তারা হয়তো একটা কোনো প্রফেশন শুরু করতে যাবেন। ওদের মাথায় এই জিনিসটা থাকে যে আমি এইটাকে আবার আলাদাভাবে কতটা ফুল টাইম একটা প্রফেশন হিসেবে ভবিষ্যতের জন্য দেখতে পারি, নাকি এটাই আমার জন্য বেটার হবে যে আমি যেটা করছি সেটাতেই আরও মনোযোগ দেই। যারা ইয়াঙ্গার জেনারেশন আছে তারা ভাবে আরেকটু পড়াশোনা করে, আরেকটু যদি ডিগ্রি নিয়ে আরেকটু যদি ভালো চাকরি পাই তাহলে বোধহয় সেটাই বেটার হবে। দুটোর তুল্যমূল্য ব্যাপারটা একটু আপনার থেকে আমি জানতে চাইব। প্রশ্নটা ঠিক ইয়ঙ্গার জেনারেশনের মধ্যেও সবসময় থাকে না, থাকে তাদের পেরেন্টসদের মধ্যে, গার্ডিয়ানের মধ্যেও। এটা আমাদের সকলেরই অভিজ্ঞতা। ছোটোবেলা থেকে আমাদের একটা প্রোগ্রামিং যে ভালো করে আমরা পড়াশোনা করব, একটা ভালো জব পেয়ে যাব এবং জীবনে ভীষণ রকমভাবে এস্টাবলিশড হব। কিন্তু আজকে এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে প্রথমে আমার মনে হচ্ছে যে দু ধরনের মানসিকতা এখানটা ক্লাশ করছে। একটা হচ্ছে চাকরির দিকে আমরা যারা যাই, জব মেন্টালিটি, এবং বিজনেস, একটা বিজনেস মেন্টালিটি নিয়েই করতে হবে। দুটো মেইন ভেহিকেল, দুটোরই কিছু মেরিটস ডিমেরিটস আছে, এক একজনের চয়েস অফ প্রেফারেন্স এক একটা ধরা পড়ে। তবে বিশেষ করে এমওই বিজনেসের কথা যদি বলি, এটা আমার কাছে একটা অসাধারণ একটা ইনকাম কেরিয়ার বা বিজনেস অপরচুনিটি বলে মনে হয়েছে। তার কারণ চাকরি আমি করেছি দীর্ঘ 21 বছর। চাকরি করতে গিয়েই দেখেছি যে হয়তো একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পরে চাকরি পাওয়ার পরে একটা কাজটা হয়তো একটা স্মুথ হলো, কিন্তু ইনকামের লিমিটেশনটা সেটা ক্রস করা যায় না, সেখানে একটা লিমিটেশন থাকে।
আর বিজনেস সাকসেসফুলি বিল্ড করতে পারলে সেখানে কিন্তু একটা আনলিমিটেড একটা ইনকাম পোটেনশিয়াল জায়গায় পৌঁছানো যায়। শুধু একটাই ভয় ছিল, ট্রেডিশনাল বিজনেসের কথা মাথার মধ্যে ছিল বলে, যে সেখানে বিরাট রকম একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, হিউজ টেনশন, রিস্ক, এই সমস্ত কাভার করে আমরা সেই জায়গায় সফল হতে পারবো কি না। কিন্তু অ্যামওয়ে বিজনেস আমাদেরকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে যে টাইম, মানি, সিকিউরিটি, যে তিনটের মেইন ক্রাইসিস আমরা ফিল করি, এটা যেন তার একটা ইউনিক প্যাকেজ, এবং খুব সহজভাবে আমরা সকলেই এই বিজনেসটাকে বিল্ড করতে পারি। তার কারণ একটাই, যে ট্রেডিশনাল বিজনেসের কথা জাস্ট ভাবুন, এটা শুনতে শুনতে, যে একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা সিস্টেম এবং একটা অর্গানাইজেশন না হলে সেই বিজনেসটা রান করা যায় না। এখানে কিন্তু বাই ডিফল্ট সবাই আমরা শুরুতেই সেটা হাতে পেয়ে যাই, অর্থাৎ কিনা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, সিস্টেম সাপোর্ট, অর্গানাইজেশনও ক্রিয়েট করতে হয় উইদাউট টেকিং এনি রিস্ক অর স্টেক। তো সেই জায়গা থেকে এটা বিরাট রকম একটা সহজ জায়গা আমার মনে হয়েছে। অনেকেই চেষ্টা করার আগে থেকে হয়তো এই সম্বন্ধে একটা মতামত প্রকাশ করে থাকেন। একটু বলবো জিনিসটা জেনে বুঝে আসুন। তাছাড়া এই বিজনেস যে সমস্ত ক্যাটাগরি কভার করে, স্পেশালি বিজনেসের নেচার হিসাবে যদি দেখা যায়, যে ডাইরেক্ট সেলিং বিজনেসের এখন একটা হিউজ স্কোপ, মানে এই ইন্ডাস্ট্রিটা এখন ফাস্টেস্ট গ্রোয়িং। আর অ্যামওয়ে ডিল করে এমন তিনটে ইন্ডাস্ট্রিকে নিয়ে, যার মধ্যে রয়েছে রিটেলিং, রয়েছে হেলথ এবং রয়েছে ইন্স্যুরেন্স। এটা এখন ফাস্টেস্ট গ্রোয়িং সেগমেন্টে আছে। ফলে খুব সহজেই আমরা এখান থেকে একটা দারুণ রকম কেরিয়ার বিল্ড করতে পারি, এবং একটু সেই পেশেন্সটা রাখতে হবে। অবশ্যই জিরো ইনকাম থেকে নয়। এই বিজনেসের একটা আলাদা বিউটিও আছে, যে আমরা এই বিজনেসটা বিল্ড করার জন্য সমস্ত কিছু ছেড়ে এটাকে করতে হবে তা নয়। আমাদের প্রিন্সিপাল অকুপেশনটা, সে জবই হোক বা ট্রেডিশনাল বিজনেস হোক, সেটাকে বজায় রেখেই আমরা আমাদের স্পেয়ার টাইম ইনভেস্ট করে এটাকে বিল্ড করতে পারি। এবং যদি খুব সিরিয়াসলি এটাকে একটা প্রফেশন হিসাবে নিতে পারি, তাহলে কিছুদিনের মধ্যেই, যেটা আমাদের এখানের সকলের অভিজ্ঞতা, যে আমরা একটা দারুণ কেরিয়ার খুঁজে পাবো, যেটা জবের মধ্যে থাকলে পাবো না। এবং একটা সময় সেখান থেকেও বেরিয়ে আসতে হবে, যখন তারা আর আমাকে অ্যালাউ করবে না পারফর্ম করতে। কাজী টু মাই ওপিনিয়ন, আমার হাইলি রিকমেন্ডেশন যে এই বিজনেসটাকে একটা সিরিয়াস প্রফেশন এবং কেরিয়ার হিসেবে ভাবুন। থ্যাংক ইউ। অসম। আমি এবার লক্ষ্মীদার কাছে যাব। লক্ষ্মীদা, অনেকেই যখন এই বিজনেসের সম্বন্ধে বলা হয়, তখন একটা মিথ আসে যে বোধহয় প্রচুর লোককে বলতে হবে, প্রচুর লোক আমার জানাশোনা দরকার, কিন্তু আমি তো এত লোককে চিনি না। যদি আমি এত লোককে চিনতে না পারি, তাহলে আমি করবোটা কীভাবে? এই ব্যাপারে তোমার একটু, তুমি কীভাবে করে ওভারকাম করলে, বা তুমি তো ফেস করেছো নিশ্চয়ই। হ্যাঁ কিরিটি, মানে এটা খুব কমন চিন্তা বা প্রশ্ন বলতে পারো। মানে ইনফ্যাক্ট এই বিজনেস আজকে যারা সাকসেসফুলি করছেন, তাদের অনেককেই শুরুতে আমি এটা বলতে শুনেছিলাম। সত্যি কথা বলতে কি, আমি নিজেও প্রথম আমার বন্ধু পাশেই বসে আছে, ডক্টর আশিস সরকার, ওকে বলেছিলাম আমি তো তেমন বিশেষ কাউকে চিনি না। তো আশিসদা হাসতে হাসতে বলেছিল, তোমরা এক কাজ করো, তুমি এবং তোমার মিসেস অর্চনা, তোমরা দুজনে আগামী 2-3 দিন ধরে যত মানুষের নামের পারো একটা লিস্টের মধ্যে লেখো নাম, এবং আমি তোমাদের কথা দিচ্ছি ওই এক একটা নামের জন্য আমি তোমাদের 1000 টাকা করে দেব। আমি বলছিলাম সে কি, তাহলে তো আমি কয়েক হাজার নাম লিখে দেব। ইনফ্যাক্ট ঠিক তাই দরকার হয় এই বিজনেসে। আসলে কি জানো, প্রিজাজ করার কারণে আমরা ভেবে নিই যে বিশেষ কোনো ইনফ্লুয়েন্সিয়াল বা খুব ক্যালিবারযুক্ত মানুষেরই দরকার পড়বে এই বিজনেসটা করার জন্য। তারপর খুব অল্প সময়ের মধ্যে আমরা বুঝে যাই, শুধু পেস্ট দিয়ে দাঁত মাজে বা সাবান শ্যাম্পু ব্যবহার করে এরকম লোক হলেই চলবে। অর্থাৎ আমি বলতে চাইছি, আমাদের সমস্ত বন্ধু, সমস্ত আত্মীয়, সমস্ত প্রতিবেশী, সহকর্মী, মানে চোখের সামনে আমরা যাদেরকে দেখছি বা আগামী দিনে যাদেরকে দেখব, এরকম লোক হলেই চলে। দেখো, মানে সোজা কথা হচ্ছে যে ভালো প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ এবং অন্যকে হেল্প করার মধ্য দিয়ে আমাদের নিজেরও স্বপ্নগুলো যদি পূরণ হয়, তো এত বড় একটা সুযোগ আমি অন্যদের জানাবো না? আমার ডিয়ার ওয়ানকে আমি মুখ বন্ধ করে থাকবো? এটা হয় না কি কখনো? এবং যখনই জানাতে শুরু করলাম, ডেফিনেটলি এটা বাস্তব ঘটনা, আমার জীবনেও ঘটেছে, আমার সাথে কয়েক মাস আগে বা কয়েক বছর আগে যারা শুরু করেছে, এতে প্রত্যেকের জীবনে ঘটেছে। কেউ না কেউ রেজিস্ট্রেশন তো নেবেই, ফ্রিকোয়েন্সি ম্যাচ করবেই, ব্যাস সঙ্গে সঙ্গে আরও একটা নামের লিস্ট চলে এলো। মানে একবার চিন্তা করে দেখো, মানে নিজের নামের লিস্ট এখনও শেষ হয়নি, সবে শুরু হয়েছে,
সাথে আর একটা নামের লিস্ট এসে জুড়ে গেল, ঠিক যেন নিউক্লিয়ার রিয়াকশানের মতো একের পর এক নাম আসতেই থাকছে, নামের লিস্ট আসতেই থাকছে। মানে এ তো আলটিমেটলি কাজ করে শেষ করা যায় না, এটাই বাস্তব ঘটনা। আর সোজা কথাটা কি জানো, আমি যেভাবে ভেবেছিলাম আমার ভবিষ্যৎ কিন্তু আমার অতীত গড়ছে না, আজকের আমার সিদ্ধান্তটাই কিন্তু আমার ভবিষ্যৎটা গড়বে। আমার মেয়ে বড় হলে তবেই না আমি তার পাত্র দেখা শুরু করব। ঠিক সেই রকম আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আমার বিজনেসটা কেন বিল্ড করার দরকার আছে, না হোয়াট ইজ ইউর পারপাস অ্যাকচুয়ালি, ওই পারপাসটা চোখের সামনে ভাসিয়ে তোলো, তাহলে দেখবে হাজারো লোক জোগাড় হয়ে যাবে। এবং সব থেকে মজার ব্যাপার কি জানো, মাত্র 6টা লোক, ইয়েস আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, অনলি 6 গুড ফ্রেন্ডশিপ তোমাকে এই বিজনেসে ডায়মন্ড লেভেলে নিয়ে যাবে। আর একটা আনন্দের বিষয় হচ্ছে যে শুরু থেকে এই জার্নিতে আমি বা আমার যারা সহযোগী যারা উপরে আছে তারা সকলে তোমার সাথে থাকবো, নো ডাউট অ্যাবাউট ইট। সো স্টার্ট। সে তো মাসুসির কৃপা তো বর্ষণ হচ্ছেই, তাই না? হামদো হামারাদো যেহেতু কাজ করেনি, সুতরাং এই বিজনেসে আপনি যত নাম্বার নিয়ে প্ল্যান করবেন কাজ তো করবেই, তাই না? মানে সেন্সাসের রিপোর্ট দেখছিলাম গত বছর বলেছে যে গত 10 বছরে 18.4 crore লোক জন্মেছে। সো কেন কোনো মানে ভাবতে হবে না আর কি, মানে আপনি ভাববেন যে কোথায় পাবো, ওইদিকে আরও দুটো তৈরি হয়ে যাবে। সো আশিস দা, আমি এরপরে তোমার কাছে আসবো, ঠিক আছে? অনেকেই এই জিনিসটা বলেন যে আমরা আশেপাশে এত লোককে অসফল হতে দেখেছি এই বিজনেসে, প্রচণ্ড দৌড়ে শুরু করেছিলেন কিন্তু আলটিমেটলি দেখেছি যে ফেইলিয়ার হয়েছে। তো যদি ফেইলিয়ারের রেটটা এতই বেশি হয় তাহলে আমি যদি আবার শুরু করি তো আমিও তো আরেকজন ফেল করব। তো যদি ফেল করব আমি জানি, তাহলে আমি শুরু করব কেন? আসলে কি জানো, অ্যামওয়ে বিজনেসটা না ওয়ান ডে ক্রিকেট নয়। উইকেটে থাকলে যেমন রান আসে, তেমনি এই বিজনেসে ধৈর্য ধরে থাকলে সাকসেস আসতে বাধ্য। আসলে মনে রাখবেন, একটা গাছ কেটে ফেলতে সময় লাগে না, কিন্তু ফুল ফল ধরার জন্য অপেক্ষা করতে হয়। ঠিক সেরকম জীবনে যে কোনো ফিল্ডে সাকসেসফুল হওয়া কি দৃষ্টিভঙ্গিতে অ্যাক্ট করছি তার উপর নির্ভর করে। অ্যামওয়ে বিজনেসে সাকসেসফুল হওয়ার শর্ত হচ্ছে বিজনেস পোটেনশিয়াল বোঝা এবং আমি কেন বিজনেস করব সেটা উপলব্ধি করা। যে কোনো জমিতে ফসল পাওয়ার জন্য চাষ করতে হবে, তাই না? তা না হলে বাই ডিফল্ট আগাছা তো জন্মাবেই। অ্যামওয়ে বিজনেসে সাকসেসফুল হওয়া বা ফেল করা ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে। এখন প্রশ্ন, যে ফেল করেছে সে কি করেছিল? সে কি আপলাইনের সাপোর্ট নিয়েছিল? সে কি ব্রিজ সিস্টেমের সাপোর্ট নিয়েছিল? 4 বেসিক্স 9 কোর্স স্টেপ ঠিকভাবে ফলো করেছিল? কার্ডিনাল রুল মেনেছিল? সাকসেসফুল হওয়া বা না হওয়া নির্ভর করে কে কোন রাস্তা ফলো করছি তার উপরে। যারা অ্যামওয়ে বিজনেসে সাকসেসফুল তাদের দেখানো রাস্তায় চললে অটোমেটিক সাকসেস আসবে, যে ফেল করেছে তার রাস্তা নয়। আমি দু একটা উদাহরণের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করছি যাতে মনের দ্বিধা কাটিয়ে ভাবতে পারেন আমিও সাকসেসফুল হব। যেমন একটা ক্লাসে 50-60 জন স্টুডেন্ট থাকে, অনেকে ফার্স্ট ডিভিশনে পাস করে, কেউ ডিস্টিংশন পায়, আবার কয়েকজন ফেলও করে, যদিও সিলেবাসটা সেম, টিচার সেম। তাহলে ফেল করার জন্য দায়ী কে? স্কুল, টিচার, না যে ফেল করেছে সে? এখানেও তাই। কার অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি কার কেনা বা কারে চেপা বন্ধ হয়ে গেছে? ডিভোর্স হয়, তাহলে কি বিয়ে বন্ধ হয়ে গেছে? আপনি দিল্লি যাবার জন্য রাজধানী এক্সপ্রেসে চেপেছেন, মাঝপথে নেমে গেলে কোনোদিন কি দিল্লি পৌঁছাবেন? ডেস্টিনেশনে পৌঁছাতে হলে ধৈর্য ধরে বসে থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে আমি দিল্লি পৌঁছাবো। সবশেষে একটা কথা বলি, আমরা ছেড়ে দিইনি। যে ফেল করেছে সেদিকে না তাকিয়ে যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে ফলো করেছি এবং তাদের দেখানো রাস্তা ধরে আস্তে আস্তে আমরা আজকে স্টেজে এসেছি। কথায় আছে, যে টিকেঙ্গে উনি কো স্টেজ पर देखेंगे। থ্যাংক ইউ। এর পরের বারে ওদের সাথে দেখা হলে না আমি জিজ্ঞেস করবো এই কোশ্চেনগুলো করেছি কি না। ঠিক আছে, থ্যাংক ইউ, অসম অসম। আমি এবার একটু কৌশিকদার কাছে যাব। কৌশিকদা, যখনই যাই অনেক সময় এই জিনিসটা মানে মেনলি এসে ম্যাক্সিমাম কোশ্চেন এটাতেই এসে যে যখনই কারো কাছে যাই সবাই বলে প্রোডাক্টগুলো খুব ভালো, কিন্তু তোমাদের প্রোডাক্ট ভীষণ দামি। তো তুমিও নিশ্চয়ই ফেস করে ওভারকাম করে অবশ্যই ডায়মন্ড হয়েছো। হ্যাঁ, তো কীভাবে করে করলে একটু যদি। অ্যাকচুয়ালি এই অবজেকশনটা বোধহয় সব থেকে কমন অবজেকশন, সবাই ফেস করেছে, তাই না? এবং এটার উত্তর প্রত্যেকেই তৈরি করে। তো আমার যেটা হয়, আমাকে কেউ এই অবজেকশনটা দিলে আমি সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন করি
আমি জিজ্ঞেস করি যে অ্যামওয়ের কোন প্রোডাক্টটা ব্যবহার করে আপনার দামি মনে হয়েছে, ব্যাস এই কোশ্চেনটা করলেই দেখবেন কিন্তু ফোনা নেমে যায়। কি হয়, অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু প্রোডাক্ট ব্যবহার করেনি, তারা শুনেছে এবং সেটা তারা স্বীকার করে শুনেছে। তখন তাদের বলি আমিও তো তাই শুনেছিলাম, কিন্তু আমি যখন অ্যামওয়ে প্রোডাক্ট ব্যবহার করলাম নিজে, তখন আমি এর গল্পটা বুঝতে পারলাম যে এই প্রোডাক্টগুলো ভীষণ কনসেন্ট্রেটেড, জল মিশিয়ে নিজের প্রয়োজন মতন ব্যবহার করতে হয়। আর বাজার থেকে যে প্রোডাক্টগুলো ইউজ করতাম সেগুলো কিন্তু ডিরেক্টলি ইউজ করতাম এবং সেখানে জল মেশানোই থাকে, জলের জন্য সেল ট্যাক্সও দিয়েছি। তো এই ঘটনাটা তখনই কিন্তু ব্যবহার করবার পর বুঝতে পারলাম যে এমআরপি দেখে বুঝতে পারা যায় না, এমআরপি দেখে ভয় পায়, কিন্তু যখন ইউজ করতে শুরু করলাম দেখলাম কস্ট পার ইউজ হয় কম বাজারের প্রোডাক্টের থেকে, অথবা মোটামুটি একই রকম। আর তার সঙ্গে আরেকটা জিনিস দেখলাম যে কোয়ালিটি অসাধারণ। অ্যামওয়ে প্রোডাক্ট ইউজ করে যখন বুঝতে পারলাম যে অসাধারণ কোয়ালিটি, তখন মনে হলো একই খরচ করে বা কম খরচ করে যদি বেটার কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করবার সুযোগ পাই, করবো না কেন। তো এটা আমার অভিজ্ঞতা। একটা উদাহরণ দিলে আপনিও হয়তো এটা বুঝতে পারবেন। কীরকম না, আমি যে জামা কাপড় কাচার ডিটারজেন্ট ব্যবহার করতাম তার 1 কেজির দাম এখন এই 2013 সালে 175 টাকা, আর 1 বালতি কাপড় কাচতে লাগে 25 গ্রাম, ফলে 1 বালতি কাপড় কাচার খরচ হয় মোটামুটি 4 টাকা 40 পয়সা। আর এসএইট অ্যামওয়ের যেটা ডিটারজেন্ট আমি এখন ব্যবহার করি আর কি, সেটা কিন্তু লিকুইড, তার 1 লিটারের দাম 780 টাকা। এটা শুনলেই মনে হবে মারাত্মক ব্যাপার, বিরাট। তো 1 বালতি কাপড় কাচতে এখানে লাগে মাত্র 5 ml, আর খরচ হয় 3 টাকা 90 পয়সা, তাহলে 4 টাকা 40 আর 3 টাকা 90, বুঝতেই পারছেন প্রত্যেক বালতিতে 50 পয়সা সেভ। তো এইটা যখন আমি প্রোডাক্টটা ইউজ করে বুঝতে পারলাম যে অ্যামওয়ে প্রোডাক্ট কতটা কস্ট এফেক্টিভ এবং ব্যবহার করলে আলটিমেটলি খরচা বাঁচে, আমার তখন মনে হয়েছিল এটাই ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। আর আমার মনে হয় আপনিও প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখুন না, তারপর যদি আপনার দামি বলে মনে হয় 100% মানি ব্যাক গ্যারেন্টি তো আছেই, আপনি ব্যবহার করা প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত পেতে পারেন, ফলে আপনার তো কোনো রিস্কও থাকছে না, তাই না? আরে বলো না, আমি এই তো 2 দিন আগে একজনকে মিট করলাম, ও অনেকক্ষণ কথাবার্তা বলে মানে ভালো প্রফেশনাল, বলছে যে প্রোডাক্ট কস্টলি। তো আমি কিছুক্ষণ দেখার পরে হাতে দেখলাম একটা ফোন মোটামুটি 1030 টাকা দাম হবে। তো আমি বললাম ফোনে তো 3000 টাকায় পাওয়া যায়, কথা বলা দিয়েই তো ব্যাপার, তো আপনি ওই 30,000 ফোনটা কী করছেন? বলে মশাই আপনি কোন যুগে বাস করেন বলুন তো। আমি বললাম কেন, কী হয়েছে? মানে এর মানে কাটিং এজ টেকনোলজি জানেন, ও বুঝতে পারে যে আমি এক্স্যাক্টলি কী চাই এবং ওর মধ্যে সেই জিনিসগুলোই দেওয়া আছে। আমি বললাম এতক্ষণ ধরে যে আমি অ্যামওয়ে প্রোডাক্টের ব্যাপারে ওই জিনিসটাই বোঝাচ্ছিলাম। মানে কি হয়, অদ্ভুত ব্যাপার, মানে অসম। পার্থ, এই জিনিসটা আমার মনে হয় তোমরা দুজনই ভীষণ বিজি প্রফেশনাল, এবং প্রফেশনালদের কাছে অনেক সময় আমরা গিয়ে এই জিনিসটা নাকি আমরা পাই যে আমার শ্বাস নেওয়ারই সময় নেই। বেঁচে আছে কিভাবে এখনও বুঝতে পারেনি, যে শ্বাস নিতেই পারে না, সে তো বেঁচে থাকার কথা নেই, কিন্তু বেঁচে আছে তা সত্ত্বেও মানে সমস্ত কিছুই করছে, বিয়ে করেছে, বিয়ে করার পরে বাচ্চাও হয়েছে, বাচ্চাকে মানুষ করছে, স্কুলে দিয়েছে, কিন্তু তারপরে আবার করবো কিভাবে করে, এই ব্যাপারটা তুমি তো করেছো সমস্তগুলোই, তুমি কিভাবে করে করলে? হ্যাঁ, সময় নেই ভালো কথা, কিন্তু কেন নেই? জীবিকার প্রয়োজনেই তো নেই না। টাকা রোজগার করতে গিয়ে আমার এত সময় বেরোচ্ছে যে ছেলে মেয়েকে দেওয়ার মতো সময় নেই, ফ্যামিলিকে দেওয়ার মতো সময় নেই, নিজেকে দেওয়ার মতো সময় নেই, সিকিউরিটি তো নেই, উপরন্তু নিজের ভালো লাগা, আপনি যদি ভাবেন যে সুখ শান্তি সব কিন্তু শুষে নিচ্ছে আমাদের এই সময়হীনতা। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আমি এনজয় করছি? আমি কেন এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি ফ্রেন্ডস, কারণ আমারও মধ্যে কিন্তু এই একই দ্বন্দ্ব কিন্তু প্রকট ছিল। আমি বিজি প্রফেশনাল ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, আমার সবসময় মনে হতো যে সময় কোথায় পাবো এই ব্যবসাটা করার জন্য। কিন্তু সত্যি কথা বলতে কি, যখন এই ব্যবসাটার প্রভাব আমার এবং আমার পরিবারের জীবনে কি হতে পারে এবং কতটা সুদূর প্রসারী হতে পারে সেটা বুঝতে পারলাম, তখন কিন্তু ঠিক সময় বেরিয়ে গেল। ঠিক যেরকম অসুস্থ ছেলেকে ডাক্তার দেখানোর জন্য হাজার ব্যস্ততা সত্ত্বেও আমি সময় বার করতে পারি। ব্যাপারটা কি জানেন তো, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই আপনাকে। ধরুন একজন মানুষ, একজন প্রফেশনাল, উনি 5,000 টাকা দিনে রোজগার করেন, তার জন্য ওনাকে 10 ঘন্টা সময় ব্যয় করতে হয়, তাহলে ওনার রেট কত দাঁড়ালো? 500 টাকা প্রতি ঘন্টা। তা ওনার বর্তমানে, অবর্তমানে ভগবান জানে। কিন্তু দেখুন, ওনাকে যদি আমি একটা অফার দিই, বা উনি যদি একটা অত্যন্ত ভালো অফার পান যে ওই 5,000 টাকাই রোজগার করবেন দিনে, কিন্তু দিনে মাত্র 1 ঘন্টা সময় তার জন্য ব্যয় করতে হবে, এবং তাও এই রোজগারটা ওনার জীবন থেকে কোনো দিনও মুছে যাবে না, আমি নিশ্চিত, কিন্তু উনি দৌড়ে এই অফারটা গ্রহণ করবেন, কোনো রকম প্রশ্ন রাখবেন না।
কারণ 5,000 টাকা রোজগার তো রইলই, উপরন্তু 9 ঘন্টা সময়ও উনি উপার্জন করলেন, যেটা দিয়ে উনি অনেক কিছু করতে পারেন, প্লাস সিকিউরিটি। ঘটনাটা কি হয়, যখন একটা মানুষ নতুন আসেন উনি প্রথমে ভাবেন যে ওনার প্রফেশন বা চাকরি থেকে নেগলেক্ট বা হ্যাম্পার করে এখানে সময় দিতে হবে, কিন্তু সত্যি কথা বলতে কি এখানে কোনো এক্সট্রা সময়ই লাগে না। কারণ দেখুন আমরা কি করি, প্রোডাক্ট ব্যবহার করি আর এটাই লোককে রেফার করি। সত্যি কথা বলতে কি এই দুটো কাজই আমাদের জীবনের সঙ্গে অ্যাবসলিউটলি সম্পৃক্ত। আপনি এই কাজটাই রোজ করেন, তফাৎটা এটাই অ্যামওয়ের মাধ্যম দিয়ে করলে টাইম মানে সিকিউরিটির অনন্য প্যাকেজটা আপনার এবং আপনার পরিবারের জন্য চিরস্থায়ী হবে, নতুবা কোনোভাবেই এই প্যাকেজটা আমাদের জীবনে আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মজাটা একটাই, কি জানেন তো, আমি বিশ্বাস করি যে সমস্ত সমুদ্রের জলও একটা জাহাজকে ডোবাবার পক্ষে সাফিসিয়েন্ট হয় না যদি না জাহাজটা নিজে ডোবে। ঘটনা এটাই যে হাজার ব্যস্ততা সত্ত্বেও সময়ের অপ্রতুলতা এই ব্যবসাটা না করার কোনো কারণ হতে পারে না যদি কোনো একটি মানুষ এই ব্যবসার সঠিক পোটেনশিয়ালটা বোঝেন। অভাবটা সময়ের নয়, অভাবটা উপলব্ধির। থ্যাংক ইউ। বলেন যে বাজারে আজকে একটা বিজনেস আছে, আবার কালকে উবে যাচ্ছে, পরশু দিন আবার আরেকটা আসে, তারপরের দিন উবে যাচ্ছে। এবার অ্যামওয়ের সাথে এদের কি আদৌ কোনো ডিফারেন্স আছে, না অ্যামওয়ে এদের মতোই একটা? একটু যদি বলো। খুব ভালো প্রশ্ন। প্রশ্নটার মধ্যেই অনেকটা উত্তর লুকিয়ে আছে। মানে তুমি এই ধরনের কনসার্নের কথা বলছো যেগুলো ফ্লাই বাই নাইট, তার মানে সেখানে সেই কোম্পানি বা বিজনেসেরই একটা আনসার্টেনিটি আছে, অনিশ্চয়তা আছে। তো অনিশ্চয়তা কেন হয়, একটু যদি ট্র্যাক রেকর্ডটা দেখি তাহলে বুঝতে হবে যে হয় সেই বিজনেসটার সেরকম কোনো লেজিটিমেসি নেই, কিংবা বিজনেসটা ঠিক পিওর বিজনেস মডেল কিছু নয়, এটা অনেকটা সেই স্কিম গোছের। নিজস্ব কোনো প্রোডাক্ট হয়তো নেই, মেইনলি ডিপেন্ড করে আছে কত মানুষ সেখানে ইনভলভ হবে, জাস্ট অনেকটা সেই গেট রিচ কুইক স্কিমের মতো। এর পাশাপাশি যদি আমরা একটু অ্যামওয়ে বিজনেসটাকে দেখি, দেখা যাবে যে অ্যামওয়ে বিজনেস হচ্ছে একটা হার্ডকোর বিজনেস, পিওর বিজনেস মডেল। বেসিক্যালি অ্যামওয়ের পরিচিতি কি, এফএমসিজি কোম্পানি, XYZ বিভিন্ন এফএমসিজি কোম্পানির কথা জাস্ট চোখের সামনে নিয়ে আসুন, সেখানে তারা কিন্তু বিজনেস করছে, আমরা বিজনেস করতে হেল্পও করছি, একটা সুন্দর ট্রেডিশনাল সিস্টেমে বিজনেসটা হচ্ছে। অ্যামওয়ে নামক এফএমসিজি কোম্পানি তারা বিজনেস করছে একটু আলাদা একটা লাইন নিয়ে, যেটাকে বলা হয় ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, এবং সেই কারণে অ্যামওয়ে ইন্ডিয়াতে বিজনেস করার সময় রেজিস্টার্ডই হয় ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসাবে। আজকে অবশ্য ডাইরেক্ট সেলিং কোম্পানির একটা বিরাট রকম ভবিষ্যৎ, এটা তো আমরা সকলেই ভালোভাবে জানি। তো মেনলি যেটা বলতে চাইব যে বিরাট একটা ট্র্যাক রেকর্ড অ্যামওয়ের সাথে আছে, অল অ্যালং একটা সাস্টেনেবল একটা গ্রোথ রেকর্ড রয়েছে। ইন্ডিয়াতেও দেখতে দেখতে 15 বছর হয়ে গেল, 15 বছর একটা সাকসেস স্টোরি, একটা গ্রোথ প্যাটার্ন নিয়ে চলছে। এফএমসিজি কোম্পানি হিসাবে ইন্ডিয়াতে এখন অ্যামওয়ের পরিচিতি হচ্ছে 11th লার্জেস্ট এফএমসিজি কোম্পানি। বহু মানুষ এই কোম্পানির এই বিজনেস বিল্ডিং অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে আজকে তারা ভীষণ রকমভাবে তারা উপকৃত। আর লেজিটিমেসির কথা যদি ধরতে হয় তাহলে ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসাবে অ্যামওয়ে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার, গ্লোবাল প্রেজেন্স আছে বলে গ্লোবাল যে অর্গানাইজেশন ওয়ার্ল্ড ডাইরেক্ট সেলিং ফেডারেশন তারও তারা মেম্বার। আর অবশ্যই এই ওয়ার্ল্ড ডাইরেক্ট সেলিং ফেডারেশনের সাথে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং ফেডারেশনের একটা লিঙ্ক আছে। এরা কিন্তু যখন যে দেশে এই ধরনের ব্যবসা হয় সেই দেশের গভর্নমেন্টের সাথে লিয়াজোর ভূমিকা পালন করে, একটা নির্দিষ্ট কোড অফ এথিক্স নিয়ে কাজ করে। যেমনভাবে অ্যামওয়ের প্রোডাক্ট আপনি কখনো দোকানে বিক্রি হতে দেখবেন না, অর্থাৎ এটা সব সেলিংয়ের প্রোডাক্ট নয়, এখানে এন্ড ইউজাররা ডাইরেক্ট কোম্পানি থেকে প্রোডাক্টটা পায়। এক্ষেত্রে প্রোডাক্টের জেনুইনিটিটা অনেকটা প্রোটেক্টেড হয়, প্লাস যেটা মার্কেটিং মার্জিন সেটা কিন্তু এখানে এন্ড ইউজার তারা এবং তাদের যাদেরকে রেফার করে সেখানে সেই কমিশনটা তারা পেতে পারে। তো এক কথায় একটা সুন্দর গাইডলাইনের মধ্যে বিজনেসটা চলে। যদি ধরতে হয় অবস্থানগত দিক, ফ্লাই বাই নাইট টাইপের কোম্পানিগুলো যেন আছে উত্তর মেরুতে আর এই আছে দক্ষিণ মেরুতে, কোনোভাবেই এই কম্পেয়ারের সাথে আসে না। গত বছর আমরা অর্থাৎ অ্যামওয়ে কোম্পানি 2300 কোটি টাকার একটা বিজনেসে পৌঁছলাম এবং এটা বিরাট রকম একটা গ্রোথ।
2000 as of right, as of 2012 অ্যাপ্রক্সিমেটলি 2300 crores আমরা বিজনেস করেছি। কাজে এক কথায় এটা একটা অনবদ্য একটা মানে বিজনেস অপরচুনিটি। আমরা যে কোনো মানুষ নিজেরা তো করতে পারি বটেই, আরও অনেক মানুষকে রিকমেন্ড করতে পারি। থ্যাংক ইউ। অসম। লক্ষ্মীদা, আমি তোমার কাছে আসবো। তোমার অ্যাকাডেমিক্স ব্যাকগ্রাউন্ড বলো বা তোমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বলো আনপ্যারালাল, মানে আমার সারা ইন্ডিয়াতেই খুঁজতে হবে এরকম। বাট তা সত্ত্বেও আমরা অনেক সময় হয় যে অনেক প্রফেশনালের কাছে গিয়ে এই জিনিসটা অনেকেই ফেস করি যে আমার মতো লোক যদি করে তাহলে লোকে বলবে কি। আর সেকেন্ড হচ্ছে এই বিজনেসটা নিয়ে যখন আমি কারো কাছে যাবো, আমি ভাই কারো থেকে ফেভার টেভার তো চাইতে পারবো না। এখানে কি কোনো ফেভার টেভার চাওয়া টাওয়ার ব্যাপার আছে নাকি? সেরকম যদি তুমি কিছু একটু হাইলাইট করতে পারো, বা কোনো ডিগ্রেডেড ব্যাপার কি এরকম? দেখো, ফেভার চাওয়া বা নেওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না। ইনফ্যাক্ট আজকের দিনে ফেভার চাইলে পাওয়া যায় নাকি আমার তো জানা নেই। আসলে কি জানো কিরিটি, একটা সিলিন্ডারকে যদি ওপর থেকে লম্বভাবে মানে পারপেন্ডিকুলারলি দেখো তাহলে ওটা একটা বৃত্ত মনে হবে, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলেই বোঝা যায় যে আসলে ওটা একটা সিলিন্ডার। ঠিক সেরকম এই বিজনেসটার আগাগোড়া যদি পুরোটা দেখো তাহলে খুব সহজেই চোখে ধরা পড়ে যে এটা ফেভার নেওয়ার বিজনেস নয়, এটা ইনফ্যাক্ট ফেভার করার বিজনেস। দেখো, এই ডিজেনারেটিভ ডিজিজের যুগে সেফ নন টক্সিক প্রোডাক্টে সুইচ করা নাম্বার 1। নাম্বার 2, অন্যকে হেল্প করার মাধ্যমে যদি আমি আমার নিজের অনেস্ট এথিক্যাল ইনকাম বাড়িয়ে নিতে পারি, সেটা তো যুগোপযোগী সিদ্ধান্তই হবে, তাই না? হ্যাঁ, তবে লোকে সাময়িক কিছু ভাবতেই পারে, ওটা তো ওদের সমস্যা। তো ওদের ওই সেলফ লিমিটিং থটের কারণে আমি বা তুমি কেন অদূরদর্শী হব? দেখো, সত্যি কথা বলতে কি যে আমার নিজের ক্ষেত্রেও কিন্তু খুব স্ট্রং প্রফেশনাল প্রেজেন্স, বেশ ভারী বেশ কয়েকটা ডিগ্রি, মেডেল, ভালো স্যালারি, ভলিউম, ইউনিভার্সিটিতে 1500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, হটলাইন, 24 আওয়ার সিকিউরিটি, ভাইস চ্যান্সেলার্স বা ডিনদের সাথে 24 ঘন্টা ওঠা বসা। এসবের কারণে প্রথম ঝলকে আমারও মনে হয়েছিল যে লোকে কি ভাববে। তারপর হঠাৎ একদিন আমার ইউনিভার্সিটিতে আমারই চোখের সামনে আমাদের মাননীয় ডিন অফ স্টুডেন্টস মিস্টার দীপক চৌধুরী মারা গেলেন, এবং ওই ঘটনার ঠিক 1 মাসের মধ্যে কিন্তু ওই ফ্যামিলিকে ইউনিভার্সিটির অফিসার্স কোয়ার্টার ছেড়ে বেরিয়ে যেতে হলো। তাই আজ লোকে কি ভাববে গুরুত্ব না দিয়ে আমার নাতি যাতে আগামী দিনে না ভাবে যে আমার দাদু দুবার অল ইন্ডিয়া টপার হয়েছিল, গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিংয়ে জর্নাল টপার হয়েছিল, তা সত্ত্বেও আসলে তিনি কিন্তু অদূরদর্শী ছিলেন বা বোকা ছিলেন। তাই আমি সেটাকেই বেশি গুরুত্ব দিয়েছি, এবং আজকের যুগে এই গ্লোবালাইজেশনের যুগে প্যারালাল ইনকাম ডাইভার্সিফিকেশনটা কি আমার প্রায়োরিটি লিস্টে নিয়ে এসেছি। Awesome, absolutely. মানে you are really professional. Thank you very much. আমি আরেকজন ডক্টরের কাছে যাব, ডক্টর আশিস সরকারের কাছে। অনেক সময় এই কোশ্চেনটা বিভিন্ন সময় নাকি লোকের কাছে এসে যে প্রচুর বিক্রি টিক্রি বোধহয় করতে হয়। আমি তো ভাই বিক্রি টিক্রি করতে পারবো না, ওটা তো আমার আসে না। তো এক্স্যাক্টলি এই ব্যাপারটা তুমি যদি একটু হাইলাইট করতে পারো যে কীভাবে করে এক্স্যাক্টলি ব্যাপারটা কি আর কীভাবে করে তুমি ওভারকাম করলে। ঠিক বলেছো কিরিটি, আমারও না বিজনেসে জয়েন করার পরে মনে এই প্রশ্নটাই এসেছিল। আমি ভেবেছিলাম আমার 25 বছরের এত পড়াশোনা, এমএসসি, এমফিল, পিএইচডি, পোস্টডক, প্রত্যেক বছর বিদেশ ঘুরতে যাচ্ছি, ইউনিভার্সিটির প্রফেসর, লোককে প্রোডাক্ট কেনার কথা বলবো কী করে? কিন্তু দেখলাম এমওই বিজনেসে বিভিন্ন প্রফেশনের সাকসেসফুল মানুষ রয়েছেন। যেমন ধরো ডক্টর হ্যাল নেপাল, ওনার মতো একজন ওয়ার্ল্ড ফেমাস ফিজিশিয়ান, ডক্টর কান্তিগালের মতো একজন সায়েন্টিস্ট, আবার পেরিয়াসমির মতো বাস কন্ডাক্টর। আমার মনে হলো তার মানে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। আসলে নিজে প্রোডাক্ট ইউজ না করে অন্যকে বিক্রি করাকে বলে সেল করা, কিন্তু এখানে আমরা প্রোডাক্ট ইউজ করে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি। আসলে দেখো, ব্যাগে না প্রোডাক্ট ভর্তি করে ঘুরে বেড়াতে হয় না, নাও করতে হবে না। তবে প্রোডাক্ট দাও বলে যেন দিতে পারি। ঠান্ডা মাথায় ভেবে দেখো, যদি সেল করার কনসেপ্ট না থাকতো তাহলে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান কী অবস্থা হতো। আসলে কাস্টমার ছাড়া কোনো বিজনেস হয় না। যেমন ধরো একজন ডাক্তার, তার কাস্টমার কে? পেশেন্ট। একজন লয়ার, তার কাস্টমার কে? ক্লায়েন্ট। ঠিক তেমনি এই বিজনেসে আমাদের প্রথম কাস্টমার কে বলো তো? আমরা নিজেরাই। তাছাড়া এমনই আমাদের 100% স্যাটিসফ্যাকশন বা মানি রিফান্ড গ্যারেন্টি দেয়।
সুতরাং আমাদের অর্থ এবং সম্মান দুটোই সুরক্ষিত থাকে। দ্বিতীয়ত, আজকের দিনে নানা ধরনের যে লাইফস্টাইল ডিজিজ ভীষণভাবে বেড়ে চলেছে, সেখানে নিউট্রিলাইট প্রোডাক্ট আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ। আমরা নিজেরা যদি নিউট্রিলাইট ব্যবহার করি তাহলে সুস্থ থাকব এবং আমরা অন্যকে সুস্থ থাকতে সাহায্য করতে পারি, তাই না? এটা তো আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমি অন্তত সেইভাবে দেখি। তাই আমার মনে হয় এইসব এই দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে অ্যাজ এ সোশ্যাল রেসপন্সিবল হিউম্যান বিইং হিসাবে অ্যামওয়ের যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, সেইটাকে যদি আমরা শেয়ার করি তাহলে আমরা কিন্তু পরিবেশ রক্ষা করতে সাহায্য করব এবং সাথে সাথে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে শুরু করব। থ্যাংক ইউ। এবার কৌশিকদার কাছে আসবো। এই কোশ্চেনটা না কৌশিকদা প্রথমে আমারও ছিল, সেটা হচ্ছে আমি বস লোককে কনভিন্স করতে পারবো না, তোমাদের বিজনেসে কিন্তু কনভিন্স করতে হয়। তো এক তো আমার অত সময় নেই আর অত ক্যালি আমার নেই, তাহলে কীভাবে করে করলে তুমি, তোমার থেকে জানবো আর কি। আমাকে যখন মানে আমার বন্ধু এই প্ল্যানটা দেখিয়েছিল তখন আমারও তাই মনে হয়েছিল যে একদম কনভিন্স করা তো আমার পক্ষে হবে না। আর আমাকে যখন কেউ এটা বলে, মানে আমি যেভাবে ক্লিয়ার করেছি সেটাই তার সঙ্গে শেয়ার করি, আস্তে আস্তে তো আমারও ক্লিয়ার হয়েছে, কারণ প্রথমে আমারও এটাই মনে হয়েছিল। এবং কেউ যদি আমাকে এটা বলে যে আমি কাউকে ভাই কনভিন্স করতে পারবো না, তো তখন আমি বলে একদম ঠিক বলেছ, আমিও করতে পারি না। তার কারণ এই বিজনেসটা করতে গেলে কনভিন্স করতে হয় না। একটা অ্যাডাল্ট লোককে কি কনভিন্স করা সম্ভব? যতই আমি বোঝাই না কেন সে তো নিজের মতোই করবে, ডান দিকে কিছুতেই যাবে না। যদি সে মনে করে বাঁ দিকে যাবো তো বাঁ দিকেই যাবে, তো এটা তো সম্ভব না। আমি যে জিনিসটা ওকে বলি যে আপনি একটা প্রশ্নও করি যে এই যে আপনাকে আপনি প্ল্যানটা দেখালাম, আপনার কি মনে হলো যে আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করলাম, আমি আপনাকে কিছু ইনফরমেশান শেয়ার করলাম, এবার আপনি ডিসিশান নেবেন আপনি সেটা করবেন কি করবেন না। আমি তো একবার আপনাকে চেষ্টা করেছি বলে মনে হয়, তখন তার উত্তর হয় না, তো ফলে ও বুঝতেই পারে যে কনভিন্স করা নয়। আর ওকে একটা এক্সাম্পল আমি দিই, মনে করুন একটা ভালো সিনেমা দেখলেন বা একটা সুন্দর জায়গায় বেরিয়ে এলেন, তারপর আত্মীয় বন্ধুবান্ধবদের সেই সুন্দর অভিজ্ঞতার কথা আমরা কী করি, গল্প করি, আমরা ভালো লাগাটা শেয়ার করি, আমরা কিন্তু তাদের ওই সিনেমা দেখতে বা ওই জায়গায় বেড়াতে যেতে কনভিন্স করি না, তাই না? তো আমরা রেকমেন্ড করি দারুণ সিনেমা একদম মিস করো না, অথবা অসাধারণ জায়গা অবশ্যই বেরিয়ে এসো। ঠিক সেইভাবে আমরা অ্যামওয়ে প্রোডাক্ট ব্যবহার করে আমাদের ভালো লাগার কথা, অথবা অ্যামওয়ে বিজনেসের মাধ্যমে আমরা কীভাবে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি তার কথা আমাদের আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করি। তাদের আমরা রেকমেন্ড করি এই দারুণ প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখার জন্যে, অথবা এই অসাধারণ বিজনেসটা একসঙ্গে করার জন্যে। আর BWW সিস্টেম আমাদের শিখিয়ে দেয় কি বলবো, কিভাবে বলবো, কতটা বলবো। তখন আমাদের ভালো লাগার অভিজ্ঞতা শুনে, আমাদের এক্সাইটমেন্ট দেখে কিছু মানুষ অ্যামওয়ে প্রোডাক্ট ব্যবহার করে অথবা অ্যামওয়ে বিজনেস করে নিজের স্বপ্ন পূরণ করতে আগ্রহী হয়। এটাই তো ব্যাপার। তো এটা যখন বলা হয়, এর সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখুন, অ্যামওয়ে বিজনেস করতে গেলে কিন্তু কাউকেই কনভিন্স করতে হয় না, এটা আপনি যদি ক্লিয়ার হয়ে যান। এটা বুঝতে গেলে একটা জিনিস করতে হয়, একটা লোককে কনভিন্স করতে হয়, সেটা হচ্ছে নিজেকে। আমি যদি নিজেকে 100% কনভিন্স করতে পারি যে অ্যামওয়ে প্রোডাক্ট ভালো আর অ্যামওয়ে বিজনেসটা করলে আমার জীবন বদলে যাবে, সেই বিশ্বাস আর এক্সাইটমেন্ট নিয়ে যদি আমি সামনের মানুষটার সঙ্গে শেয়ার করি, তাহলে সেও কিন্তু আমার সঙ্গে যোগ দেয়। সিম্পল থিং, ও আমার কনভিকশন দেখে যোগ দেয়, আমাকে কনভিন্স করতে হয় না। সো এটাই আর কি বলি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসাধারণ। আমি এবার পার্থর কাছে আসবো। পার্থ, এই জিনিসটা নাকি সবাই খুব ফেস করেন, যারা স্পেশালি একটু মানে আপ কান্ট্রি লোকেশনস, একটু গ্রামের দিকে বিজনেস করেন, তাদের নাকি এই অবজেকশনটা আসে যে তোমরা শহরে থাকো, শহরে তো পার ক্যাপিটা ইনকাম বেশি, এটা বড় লোকদের বিজনেস, এটা সবাই করতে পারে। কিন্তু আমরা তো গ্রামের মধ্যে অত পার ক্যাপিটা ইনকামও নেই, আমার গ্রামে এইখানে কে এই বিজনেস করবে বা কে এই প্রোডাক্ট কিনবে? তো তোমারও তো নিশ্চয়ই বড় বিজনেস আছে, অবভিয়াসলি শুধু শহরে তো নেই, গ্রামেও আছে, তাহলে কীভাবে করে তুমি কভার করলে? ক্রিয়েটি আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা একটা মিথ। কারণ আপনি দেখুন, ভারতবর্ষ যদি কথা চিন্তা করে দেখেন, ভারতবর্ষ আজকের পৃথিবীতে যদি আপনি লিডিং ইকোনমি দেখেন, তাহলে ভারতবর্ষ একদম উপরের সারিতে থাকবে। কিন্তু ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক বিকাশ বলতে গেলে কী বোঝায়, যদি আপনি খুব সোজা বাংলায় দেখেন, তাহলে সাধারণ মানুষের হাতে কিন্তু পয়সা আসছে, এবং সাধারণ মানুষের হাতে যদি পয়সা আসে, প্রথম যেটা ঘটবে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। যদি আজকে ইন্ডিয়াতে অর্থনৈতিক বিকাশ খুব ভালো ঘটে থাকে, তার মানে এটাই প্রমাণিত হচ্ছে যে সাধারণ মানুষের হাতে পয়সা আসছে, এবং সাধারণ মানুষ শুধু শহরে নয়, তারা গ্রামে এবং মফস্বলেও থাকে। কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব, তাহলে আপনি বুঝতে পারবেন যে এমন কোনো ছোট শহর বা গ্রাম আমি দেখিনি যেখানে সোনার দোকান নেই। সোনা এত কস্টলি, তাও কিন্তু আছে।
মোবাইলের শোরুম পুরো ভেসে যাচ্ছে। আপনি যদি দেখেন এলইডি এলসিডি টিভির শোরুম, টু হুইলার বাইকের শোরুম, ফোর হুইলার পর্যন্ত প্রত্যেকটি ছোট শহরে আছে। তার মানেটা কি? এর মানেটা এটাই যে আজকে গ্রাম এবং মফস্বলের মানুষও কিন্তু অত্যন্ত সচেতন হয়ে উঠেছেন এবং তারা কোয়ালিটি লাইফ লিড করতে চাইছেন। কারণ কি? ওয়াইড স্প্রেড অফ এডুকেশন এবং মিডিয়ার প্রভাব। আপনি ভেবে দেখেছেন যে আজকে প্রত্যেকটা জেলাতে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। হয়তো হতে পারে কোনো একটি মানুষ চাষ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু তার ছেলে কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিং পড়ছে। এই যে খোলা মানসিকতা তার পরিবারের মধ্যেও পড়ছে, তারাও কিন্তু কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে চাইছে। আর এখানেই আমাদের অ্যামওয়ের এই অসাধারণ প্রোডাক্টগুলোর কোয়ালিটি যেগুলো আছে সেগুলো চাহিদা বাড়ছে। আর কি হচ্ছে, হয়তো আপনি এটা ভাববেন যে গ্রাম বা শহরের মধ্যে এন্ট্রি প্রোডাক্ট হিসেবে প্রোডাক্ট প্রোফাইল হয়তো ডিফারেন্ট, কিন্তু একবার যখন তারা এই প্রোডাক্টের স্বাদ পাচ্ছে, তারা কিন্তু অন্য ক্যাটাগরির প্রোডাক্টের দিকেও ঝুঁকছে এবং আস্তে 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 সেই প্রোডাক্টগুলোকেও নিজেদের মতো আপন করে নিচ্ছে। এবং এটা ঘটছে। এবং ঘটছে বলে আরেকটা কথা আমি আপনাদের বলতে পারি যে সত্যি কথা বলতে কি, বড় শহরে যেরকম ইনকাম অপরচুনিটি স্কোপ আছে, ছোট শহর বা মফস্বলে কিন্তু অতটা নেই। অনেকেই এই ব্যবসাটাকে তাদের একটা রোজগারের অনন্য সুযোগ হিসেবে নিচ্ছে। আমি অনেক মানুষকে জানি যারা গ্রামে মানুষ এবং গ্রামেই বড় হয়েছেন, তারা আজকে এই ব্যবসাটা করার মাধ্যম দিয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত এবং সম্মানের সঙ্গে সুপ্রতিষ্ঠিত। এবং তাদেরকে দেখে অনেক মানুষ তাদের কেরিয়ার করার জন্য কিন্তু এই ব্যবসাটাকে বেছে নিয়েছে। এবং তাতে কি রেজাল্ট ঘটছে যে শহরে এবং গ্রামে দুটোতেই কিন্তু অ্যামওয়ের সমান তালে বৃদ্ধি করছে। আপনি যদি ভেবে দেখেন, ইন্ডিয়াতে যে এফএমসিজি কোম্পানির গ্রোথ হয়েছিল ইন্ডাস্ট্রির, সেই গ্রোথ কিন্তু রিসেশন সত্ত্বেও কিন্তু বন্ধ হয়নি। গ্রামের অর্থনৈতিক বিকাশই এর মধ্যে একটা কারণ। এবং আমি সেই জন্য আপনাদেরকে বলবো যে হয়তো শহর এই অ্যামওয়ে ব্যবসার ক্ষেত্রে একটা ভিত্তি বা বেশ, কিন্তু ছোট শহর বা গ্রামের ব্যবসার বৃদ্ধির মধ্যে কিন্তু অ্যামওয়ে ব্যবসার অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ লুকিয়ে আছে। থ্যাংক ইউ। অসম, আমাদের মনে হয় এখানে অসাধারণ সেশন আমরা এখানে কভার করলাম। ইনফ্যাক্ট এই যে কোশ্চেনগুলো আমরা এখানে প্লেস করলাম, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, এর পেছনে 200 ইয়ার্স অফ বিজনেস এক্সপিরিয়েন্স ছিল। মানে যারা কোশ্চেনগুলো সেট করেছিলেন তাদের কিউমুলেটিভ যদি বিজনেস এক্সপিরিয়েন্স দেখা যায় ইট ওয়াজ মোর দেন 200 ইয়ার্স। ইনফ্যাক্ট আপনারা যদি স্টেজেই দেখেন, সবাই এখানে 15 বছর ধরে বিজনেস আছেন, মানে 6 × 15 90 ইয়ার্সের এক্সপিরিয়েন্স শুধু এখানেই আছে। সো বুঝতেই পারছেন। এবং যদি আপনি বলেন কাদের থেকে নেওয়া হয়েছে, অল দ্য লিডারশিপ ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া, দ্যাট মিনস হাজার হাজার লোকেদের থেকে কিন্তু সেই কোশ্চেনগুলো নেওয়া হয়েছিল এবং তার মধ্যে থেকে স্ক্রুটিনি করে 200 এক্সপিরিয়েন্স অফ বিজনেস এক্সপিরিয়েন্স লাগিয়ে তারপরে সিলেক্ট করা হয়েছে। এরপরে আরও অনেক কোশ্চেন আসতে পারে, বাট অনলি থিং ইজ দ্যাট আমার মনে হয় এদের সবার জ্ঞানের আলো আপনাদের মনের একটু হলেও অন্ধকার দূর করতে পেরেছে এবং ভবিষ্যতে পারবে। বাট আমি একটা জিনিসকে স্ট্রংলি বিশ্বাস করি, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে অবজেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কারো অবজেকশন হ্যান্ডেল করতে পারবো না। কারণ আমি যদি লেফট হ্যান্ডে লিখতে না পারি তাহলে আমি কখনোই লিখতে পারবো না, কারণ ওটা আমার আসে না। সুতরাং কিন্তু আমি লেফট হ্যান্ডেও লিখতে পারি যদি আমি প্র্যাকটিস করি। সো ইটস এ স্কিল উই ক্যান গ্যাদার, টাইম টু টাইম আমাদের একটু করতে হবে, ভয় পাবো না। আর আলটিমেটলি আপনাদেরকে একটাই বলতে পারি যে এই যে এরা এখানে বসে আছেন, এরা সমস্ত আজকে আমরা যা ফেস করছি, আপনারা যা ফেস করছেন, সব কাভার করেই কিন্তু এরা ডায়মন্ড অ্যান্ড আপ এসছেন, আজকে এই স্টেজে এসছেন। চলুন এদের সবাইকে আমরা একটা জোরদার হাততালি দিই, কারণ এরা এদের সময়, আপনাদের অমূল্য সময় আপনাদের জন্য স্পেন্ড করেছেন। এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি আজকের এই সেশনের পরে, এই অ্যান্সারগুলো পাওয়ার পরে আপনিও আপনার বিজনেসে একটা আলাদা ডাইমেনশন দেবেন, ডায়মন্ড অ্যান্ড আপ হয়ে এখানে আসবেন। সেই দিনেই এই যে আজকে আমাদের সেশনটা হলো সেটা পরিপূর্ণতা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। গুড ইভিনিং। আমি শাশ্বতী, হাজব্যান্ড কিরিটির সাথে গত 15 বছর ধরে বিজনেসটাকে বিল্ড করছি। আজ থেকে 15 বছর আগে যখন আমরা জয়েন করেছিলাম, যেমন সাকসেসফুল হওয়ার স্বপ্ন ছিল, আবার আমি পারবো তো এই ভয়ও ছিল, এবং এটা খুব স্বাভাবিক। ফলে আজ যারা নতুন ব্যবসায় আসছেন তাদের মনেও নানান প্রশ্ন, দ্বিধা, দ্বন্দ্ব থাকতেই পারে। আর সেই সব সমস্যার সমাধান নিয়েই আজ আমাদের এই অনুষ্ঠান, যেখানে আমার সাথে 5 জন ডায়মন্ড লেডি আছেন যারা তাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেই সব সমস্যার বা প্রশ্নের সমাধান আপনাদেরকে দেবেন। আসুন তাদের সঙ্গে আলাপ করা যাক। প্রথমে আলাপ করাচ্ছি শুভার সাথে। শুভা দত্ত হাজব্যান্ড কৌশিক দত্তর সাথে ব্যবসা করছে। বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে অ্যানথ্রোপোলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট।
তারপর WBCS পরীক্ষা দিয়ে একটা বেশ ভালো সরকারি চাকরি। শুভা কিন্তু বেড়াতে খুব ভালোবাসে, ওর স্বপ্ন ছিল কৈলাস মানস সরোবর যাওয়ার। চাকরি করে কবে যাবে সেটা বুঝতে পারছিল না। যিনি প্ল্যান দেখিয়েছিলেন বলেছিলেন যে এই ব্যবসা করে সেটা সম্ভব। শুভার স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। খালি কৈলাস বা মানস সরোবরই নয়, গত 12-13 বছর ধরে কৌশিকদাকে সঙ্গে নিয়ে শুভা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। শুভা, গুড ইভিনিং। নেক্সট আসি গীতা ভট্টাচার্য। যখন ব্যবসায় আসেন তখন নার্সিং স্টাফ হিসেবে সরকারি চাকরি করতেন। ভালোবাসার সুনিশ্চিত চাকরিও আর ভালো লাগছিল না, চাইছিলেন মুক্তি, মেয়েকে একটু সময় দিতে। অন্যের সেবা অনেক করেছেন, এবার একটু নিজের লোককে ভালো রাখা। আজ আর গীতাদি চাকরি করেন না, নিজের সময় বুঝে ব্যবসা করেন হাজব্যান্ড প্রশান্ত ভট্টাচার্যের সাথে। গীতাদি, গুড ইভিনিং। পরবর্তী লিডার চন্দনা সরকার। ছোটবেলা থেকে গ্রামে বড় হওয়া চন্দনা ম্যাথসে MSc, বিএড করার পর রিসার্চও শুরু করেছিল। হাজব্যান্ড আশিস সরকার অধ্যাপক। ওকে কয়েক মাস অন্তর অন্তর বিদেশ যাবার জন্য বিমানবন্দরে ছাড়তে যেতে যেতে ক্লান্ত চন্দনা যখন শুনল যে এই ব্যবসায় ও নিজে হাজব্যান্ডকে নিয়ে প্রতি বছর দেশ বিদেশ যেতে পারবে, সাথে সাথে জয়েন করেছিল। আর আজ প্রতি বছর ও কিন্তু ওর স্বপ্ন পূরণ করছে। চন্দনা, গুড ইভিনিং। এরপর অর্চনা ঘোষ। হিস্ট্রিতে MA, বিএডও করেছেন, ভালো গান জানেন, রবীন্দ্রসঙ্গীতে স্নাতক। উনি ব্যবসায় আসার সময় হোম মেকার ছিলেন। অর্চনাও কিন্তু বড় হয়েছে গ্রামে। হাজব্যান্ড লক্ষ্মীকান্ত ঘোষ একটি অত্যন্ত নামকরা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট হেড, ভীষণ ব্যস্ত। অর্চনা ওনার কোনো সময়ই পেত না। সাথে ছিল এত বিদ্বান স্বামীর বিদুষী স্ত্রী হওয়া সত্ত্বেও একটা আইডেন্টিটি ক্রাইসিস। আজ কিন্তু অর্চনার খালি মিসেস ঘোষ নন, প্রতিনিয়ত এই ব্যবসার মাধ্যমে নিজের জায়গা করে চলেছে লোকের মনে। অর্চনা, গুড ইভিনিং। আমাদের নেক্সট স্পিকার দেবিকা দত্ত। দেবিকা ইঞ্জিনিয়ার খালি নয়, তাতে আবার দুটো মাস্টার ডিগ্রি, ইউনিভার্সিটিতে সিলভার মেডেলও পেয়েছিল। পড়াশুনো শেষ করে সরকারি পদস্থ অফিসার। কিন্তু এত করেও দেবিকার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছিল। আর থাকবেই বা না কেন, ওর তো সব ভালো জিনিসই চাই, দারুণ দামি গাড়ি, দারুণ বাড়ি, দেশ বিদেশ বেড়ানো, আর এইসব মেটেরিয়ালিস্টিক ড্রিমের সাথে সাথে প্রচুর দুস্থ মানুষকে সাহায্য করা। আজ কিন্তু দেবিকা ওর নিজের শখ পূরণ করার পাশাপাশি অনেক মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই ব্যবসার কারণে। দেবিকা, গুড ইভিনিং। চলুন আমাদের প্রশ্নোত্তরের পালা শুরু করি। আমার প্রথম প্রশ্ন সময় নিয়ে। অনেকেরই এটা প্রশ্ন, সময় কোত্থেকে পাবো? সবাই ব্যস্ত, অনেকে ঘর সংসার নিয়ে, আবার অনেকে সাথে আবার চাকরিও করেন। আজ আর প্রায় সমস্ত হাউসওয়াইফকেই বাইরের অনেক কাজ করতে হয়, আবার চাকরি করে বাড়ি ফেরার পর সব ওয়ার্কিং লেডিকেই হাউসওয়াইফের ভূমিকাও পালন করতে হয়। প্রথমে অর্চনাকে জিজ্ঞেস করব যে অর্চনা, তুমি তো হাউসওয়াইফ ছিলে ব্যবসা আসার সময়, তোমার মেয়ে কত বড় ছিল? 2.5 বছর। নিউক্লিয়ার ফ্যামিলি ছিল কি? নিউক্লিয়ার ফ্যামিলি ছিল। তুমি কিভাবে একটু সময় বের করেছিলে যদি একটু বলো। দেখো শাশ্বতীদি, প্রত্যেকের হাতেই কিন্তু 24 ঘন্টা টাইম থাকে, কিন্তু বিজনেসের পোটেনশিয়ালিটিটার সম্বন্ধে যদি ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে বিজনেসটা প্রায়োরিটিতে চলে আসে, আর প্রায়োরিটি এসে গেলে সময়ও অটোমেটিক বের করে নেওয়া যায়। আর হাউসওয়াইফ হলেও ফ্যামিলি এবং বাচ্চাকে সামলানো, আবার হাজব্যান্ড ডিপার্টমেন্টে যাবে, তার খাবার দাবার রেডি করে দেওয়া, এসব সামলেই কিন্তু বিজনেসটা বিল্ড করেছি। আর তাছাড়া আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি হলেও বাড়িতে প্রতিদিনই গেস্ট আসতো। আমাদের গ্রামে বাড়ি, গ্রাম থেকে কলকাতায় ডাক্তার দেখাতে আসলে যেহেতু ওনাদের থাকার কোনো জায়গা ছিল না, প্রত্যেকে আমাদের বাড়িতেই থাকতো। আর তাদের টেক কেয়ার করার দায়িত্ব আমাকেই নিতে হতো, কারণ হাজব্যান্ড তো 10টায় অফিস বেরিয়ে যেত। আর HSO জয়েন্টে রেজাল্ট বেরোলে তো কথাই নেই, ফার্স্ট ডিভিশন থেকে থার্ড ডিভিশন সবাই ভাবতো লক্ষ্মী যাদবপুরে আছে মানে ওরই ইউনিভার্সিটি, ও ওখানে চান্স পাইয়ে দেবে, এই আশা নিয়ে সবাই আসতো। আর হোস্টেল যদি না পেতো, যতদিন না হোস্টেল পেতো ততদিন না আমাদের বাড়িতেই থাকতো। অবশ্য তখন ভালোই লাগতো। আমি যখন বিজনেসে জয়েন করি তখন আমার মেয়ের বয়সও খুব কম, তখন প্রথম আঁচল ধরে খুব কাঁদতো, তখন আমার খুব খারাপ লাগতো, কখনো কখনো নিজেও কেঁদে ফেলেছি। কিন্তু আমি একটা মিটিংয়ে গিয়ে যখন শুনেছিলাম বাচ্চা কাঁদবে কিছুদিন, হাসবে সারা জীবন, তখন আঁচল ছাড়িয়ে নিয়ে মিটিংয়ে যেতে আর অসুবিধা হয়নি। এক্ষেত্রে আমার হাজব্যান্ডের কাছ থেকেও অনেক মেন্টাল সাপোর্ট পেয়েছি। আমার হাজব্যান্ড বলেছে বাচ্চা কাঁদা ভালো, বাচ্চা কাঁদলে বাচ্চা লাংসের এক্সারসাইজ হয়। বাড়িতে কোনো সিনিয়র পার্সনও থাকতো না, আমি আমার একটা ছোট্ট কাজের মেয়ের কাছে রেখে দিয়ে চলে যেতাম বাচ্চাকে, এবং জানতাম আমার মেয়ের কিচ্ছু হবে না, কারণ আমাদের উদ্দেশ্য তো মহৎ, আর জানি মহৎ কাজে ভগবান আমাদের প্রত্যেকের সহায় থাকেন। প্রথম যখন মিটিংয়ে যেতাম মা বাবার কাছ থেকেও প্রচুর বোকা খেয়েছি। তাই আমি কি করতাম, যেদিন মিটিং থাকতো আমি আগেই মাকে ফোন করে নিতাম যে তোমরা কেমন আছো, আমরা ভালো আছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে জানতাম মা আর ফোন করবে না, আর জানতেও পারবে না আমি মিটিংয়ে গেছি। সত্যি কথা বলতে কি, ড্রিমসে গোলসে ফোকাস ছিলাম বলে চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে কোনো অসুবিধাই হয়নি।
বাহ, খুব ভালো। এবার আমি সেম কোশ্চেনটাই দেবিকাকে করব। দেবিকা, বেশ দায়িত্বপূর্ণ পজিশনে থাকাকালীনই ব্যবসা শুরু করেছিলি, আর তোর ছেলেও ব্যবসা আসার পরেই হয়। একটু বল না, চাকরি, বাচ্চা হওয়া, তাকে বড় করার মাঝে ব্যবসাটা কিভাবে করলি? হ্যাঁ, চাকরি, সন্তান ও পরিবার দেখভালের মধ্যে আমারও মনে হয়েছিল সময় কোথা থেকে পাবো। গুরুত্বপূর্ণ পদে চাকরি করার জন্য অনেকটা সময় দিতে হতো এবং বাড়িতে ছোট বাচ্চা সামলাতে হতো। আসলে মেয়েরা মাল্টিটাস্কিংয়ে সিদ্ধহস্ত, একসাথে অনেক কাজ করতে পারে এবং ভালো লাগা জিনিসগুলোর জন্য ব্যস্ততার মধ্যেও ঠিক সময় বার করে নিতে পারে। প্রথমে আমি ওয়াইটাকে ক্লিয়ার করেছিলাম, কি কেন এই ব্যবসাটাকে গুরুত্ব দেব। যখন সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন ঠিক সময় বার করে নিয়েছিলাম। টাইমকে ম্যানেজ করে সময় বার করা যায় না, আসলে কিছু অ্যাক্টিভিটিসকে ম্যানেজ করে সময় বার করেছিলাম। প্রায়োরিটি লিস্ট করেছিলাম, গড, তারপর ফ্যামিলি, তারপর জব অ্যান্ড দেন অ্যামওয়ে বিজনেস। এই লিস্ট ছাড়া অন্য সব কিছু কিছুদিনের জন্য পোস্টপন করেছিলাম। কিছু আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস বন্ধ করেছিলাম, যেমন টিভি সিরিয়াল দেখা, আড্ডা মারা, আদ্যপান্ত খবরের কাগজ পড়া এবং আমাকে ছাড়া কোনো কাজ হবে না এই মানসিকতা বিসর্জন দেওয়া। সারা সপ্তাহে টু ডু লিস্ট করে রাখতাম, প্ল্যানারে সারা মাসের প্ল্যানিং করে রাখি, শুধু ব্যবসার নয়, ফ্যামিলির অনেক কাজকর্ম লিখে রাখি। এর মাধ্যমে অনেকটা সময় বাঁচিয়েছি এবং সেটা প্রথমে কিছু ট্রেনিংয়ে ইনভেস্ট করেছি নিজেকে নলেজেবল করার জন্য, কেননা না জেনে বিজনেস করার থেকে জেনে করলে অনেকটা সময় বাঁচে। সবসময় বড় ব্যাগ ব্যবহার করি, যারা আমাকে দেখেছেন একটা ঢাউস ব্যাগ নিয়ে ঘুরতাম। বিজনেসের টুকিটাকি জিনিস যেমন জয়েনিং ফর্ম, প্রোডাক্ট লিফলেটস, ডিভিডিস, টেস্টার প্যাক, কিছু কালার কসমেটিক্স, কিছু ছোট প্রোডাক্ট আমি রেখে দিতাম, যাতে যে কোনো সময়ে যখন প্রয়োজন প্রোডাক্ট কিংবা প্ল্যান দেখাতে পারি। মোবাইল একটা অসাধারণ কমিউনিকেশন টুল, যেটার মাধ্যমে আমি বিজনেসে নেট সার্ফিং করি, গ্রুপ SMS করি, প্রোডাক্ট অর্ডারিং করি, নেটে জয়েনিং করাই, কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি অ্যালার্ম সেট করে রাখি, টু ডু লিস্ট সেট করে রাখি, যাতে আমার বিজনেসটা অন মোবাইল থাকে। আর আমার বাড়িতে যদি কেউ যান, একটা নতুন লোকও আমার ইনস্ট্রাকশানে, ফোনের ইনস্ট্রাকশানে কোনো জিনিস বার করে দিতে পারবেন। দেখবেন যে কোনো মেডিকেল শপ বা লাইব্রেরি বা রান্নাঘরে যদি একটা কোনো জিনিস কাউকে বার করতে বলা হয়, সে কিন্তু ঠিক নির্দিষ্ট জায়গায় গিয়ে পেয়ে যায়, কেন এতে দেখেছি অনেক সময় বেঁচে যায়। আসলে সময় সবার আছে, গুরুত্বটাকে উপলব্ধি করলে ঠিক সময় বেরিয়ে আসে। বাহ, দেবিকা কিছু দারুণ ইম্পর্টেন্ট জিনিস আমাদের সঙ্গে শেয়ার করলো। থ্যাঙ্কস দেবিকা। আমার নেক্সট প্রশ্ন শুভার কাছে। শুভা, অনেকেই শুরুতে পরিবারের থেকে বাধা পান, অনেকের হাজব্যান্ডও সাপোর্ট করেন না, এরা কিভাবে ব্যবসাটা করবেন? এটা তো আমার ক্ষেত্রেই হয়েছিল। কৌশিক যখন ব্যবসাটা শুরু করে তখন আমি দেখে বসেছিলাম, কিন্তু কৌশিক যেমন কখনো আমায় জোর করেনি বা দোষ দেয়নি, কারুর সঙ্গে কম্পেয়ার করেনি, কিন্তু সেই রকম নিজের কাজটা ঠিক করে যাচ্ছিল। আর মাঝে মাঝে মিটিং থেকে ফিরে খুব সুন্দর সুন্দর গল্প বলতো, যারা এই বিজনেসটা করে সাকসেসফুল তাদের কথা বলতো। আমারও ভালো লাগতে শুরু করলো। আর সেই একটা জিনিস মনে হতে লাগলো যে এই বিজনেসটার মধ্যে কিছু এমন একটা আছে যেটাতে ও এত ইন্টারেস্ট পাচ্ছে কি করে। আমি জানি না কিভাবে আস্তে আস্তে আমার ইগোর মুখোশটা কবে খুলে পড়ে গেল, আর আমি বললাম যে চলো একদিন একটা মিটিংয়ে যাই। আর সেই মিটিংটা ছিল আমাদের আপলাইন তীর্থঙ্কর দত্তের মিটিং, এবং সেখানে গিয়ে আমি ক্লিয়ার করতে পারলাম যে কেন বিজনেসটা করব, বিজনেসটার কি পোটেনশিয়াল। ফলে আমার মনে হয় আপনারাও তাই করতে পারেন। আপনার কাজগুলো যেগুলো আপনার বাড়িতে করতে হয়, যেমন সিডি শোনা, বই পড়া, ধরুন প্রোডাক্টের ডেমো প্র্যাকটিস করা বা প্রোডাক্ট ইউজ করা, সেগুলো আপনি করছেন তো। তবে আরেকটা কথাও বলি, বাড়ির অন্যান্য কাজও হয়তো মেয়েদের করতে হয়, যেমন রান্না করা, বাচ্চাকে স্কুল থেকে আনা, সেগুলো বাদ দেবার দরকার নেই। আপলাইনের সঙ্গে প্ল্যানিং করুন, ঠিক সময় বেরিয়ে যাবে। বিজনেসের পাশাপাশি ওগুলোও করা যায়। তবে আপলাইনের হেল্প নিয়ে বাড়ির সকলের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে যদি আপনার স্বপ্নের গাড়িতে ভরে নিতে পারেন, একটু পিপল স্কিল দিয়ে, একটু কমন সেন্স অ্যাপ্লাই করে, একটু আধটু মন খারাপ করা কথা গায়ে না মেখে, তাহলে দেখবেন তারাই একদিন আপনাকে হেল্প করছে, এগিয়ে দিচ্ছে, আপনার হয়ে অন্যকে বোঝাচ্ছে, আপনার সঙ্গে তারাও স্বপ্ন পূরণের পথে হাঁটতে শুরু করেছে। পজিটিভ ভাবুন, পজিটিভ বলুন, পজিটিভ থিঙ্কিং এবং প্রেয়ারের অসীম ক্ষমতা, সমস্ত আপলাইন ব্রিড সিস্টেম আপনার সঙ্গে আছে। থ্যাংক ইউ। সেই শান্ত স্বভাবের অনেকেই বলেন, বাব্বা তোমরা কি সুন্দর কথা বলো, আমি তোমাদের মতো অত কথা বলতে পারবো না। বা খালি কথা বলা নয়, অনেক সময় অন্য ব্যাপারেও অনেকে বলেন, আমি তোমার মতো হতে পারবো না। এদের তুমি কি বলতে চাও? বিজনেসে যখন শুরু করেছিলাম আমার মনে বারবার এই প্রশ্নটাই এসেছিল
কিন্তু বিজনেস জয়েন করার পরে যখন এই এনভায়রনমেন্টে আসতে শুরু করি তখন কিন্তু আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। আমার এই বিজনেসের যে লোকজন, স্পেশালি আমাদের আপলাইনদের দেখে এত ভালো লেগেছিল, এত ভালো মানুষ, তারা এত আন্তরিক, খুব সহজেই আমাদেরকে খুব কাছে টেনে নিয়েছিল এবং কিছুদিনের মধ্যেই তারা তাদের একজন হিসেবে আমাকে নিয়েছে। তো সুতরাং আমার খুব কষ্ট হয়নি। দ্বিতীয়ত দেখুন, এই বিজনেসে একটা শেখার ব্যবস্থা আছে, উইলিংনেস টু লার্ন আর উইলিংনেস টু চেঞ্জ। এটা যদি আমরা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি শিখে বিজনেসের কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। আর এখানে যে বলে খুব বেশি কথা বলতে হয়, এটা কিন্তু খুব একটা ঠিক নয়, কারণ আমাদের কি কাজ হচ্ছে সঠিক ইনফরমেশন দেওয়া সঠিক জায়গায়। আর একটা দেখুন যে আমরা যখন এমএ বিজনেস শুরু করি তখন কিন্তু আমাদের খুব পরিচিত জগতের লোকদের নিয়েই শুরু করি, যেমন আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডস, রিলেটিভস, নেবার্স, কলিগস, এদের নিয়ে। তো এদের সাথে তো সবসময় আমরা কথা বলি এবং সবসময় একটা আদান প্রদান থাকে, সুতরাং কথা বলতে কিন্তু অসুবিধা হয় না। আর একটা দেখুন যে আমরা কিন্তু প্রত্যেকের সাথে কিছু না কিছু কথা বলি, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, সকলের সাথে। সুতরাং যারা টিমে আসে তাদের সাথে যদি একটু কথা বলে, একটু হেসে, একটু তাদের সময় দিয়ে তাদের কথা শুনি তাহলে কিন্তু মানে অনেকটাই সুবিধা হয়। আর একটা কথা যে স্পিকারের থেকে গুড লিসেনার হতে পারলে অনেক মানুষের মন জয় করা যায়। থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন বাচ্চা নিয়ে। সব বয়সের বাচ্চাদের নিয়েই মাদের সমস্যা। আমার বাচ্চা ছোট, কিভাবে করব, বা বাচ্চা বড় হয়ে গেছে, না দেখলে পড়াশুনো করবে না। আসুন এটা নিয়ে একটু চন্দনার সাথে কথা বলবো। আচ্ছা চন্দনা, তুমি যখন ব্যবসায় আসো তোমার বাচ্চারা কত বড় ছিল? বড় মেয়ে 5+ আর ছোটটি মাদ্রি গর্ভে। বাবা, শুনলেন তো, বড়টি 5 বছর, ছোটটির জন্ম ব্যবসা করা কালীন। এবার শুনি ও কিভাবে এদেরকে সামলে ব্যবসা করেছিল বা আজও করে চলেছে, কারণ এখন কিন্তু ওর বড় মেয়ে ক্লাস 12 আর ছোটটি ক্লাস 8। চন্দনা একটু যদি বলো। নিউক্লিয়ার ফ্যামিলি, বাচ্চারা ছোট, তার সাথে অ্যামওয়ে বিজনেস। এমনকি আমার মা বাবাও থাকেন দূরে এবং এই বিজনেসটাও করেন। তাই মা নয়, মায়ের বায়োলজিক্যাল আপলাইন অর্থাৎ দিদাকে সাথে পেয়েছিলাম 2 মেয়েকে টেক কেয়ার করার জন্য। মেন রোড বন্ধ থাকলে যেমন বাইপাস খুলে যায়, তেমনি ড্রিম বড় থাকলে অল্টারনেটিভ ওয়ে বের হয়ে যায়। সত্যি বলতে কি, ছোটোবেলার কথা বাচ্চাদের খুব একটা মনে থাকে না, তাই বাচ্চাদের এক্সকিউজ না দিয়ে ব্যবসাটা করার উদ্দেশ্যই ছিল বড় হয়ে বাচ্চারা যেখানে পড়তে চায় যেন পড়াতে পারি, যা কিনতে চায় যেন কিনে দিতে পারি, যেখানে বেড়াতে যেতে চায় যেন নিয়ে যেতে পারি। পেরেন্টস হিসাবে বাচ্চাদের সাথে যেন কোয়ালিটির টাইম স্পেন্ড করতে পারি। এখন বিজনেসও বড় হয়েছে, আবার বিট সিস্টেমের গুড ভ্যালুস এবং এথিক্স নিয়ে বাচ্চারাও বড় হয়েছে। ছোটো মেয়ে ডিপিএস রুবি পার্কে 8-এ পড়ে, আর বড় মেয়ে হেরিটেজ স্কুলে 12-এ পড়ে। বাচ্চাদের ফোকাস স্টাডির উপর আর আমাদের ফোকাস বিজনেসের উপর। তাই তো বাচ্চাদের পড়ানোর জন্য আছে টিউটার, আসা যাওয়ার জন্য আছে কার এবং ড্রাইভার, আর আছে আমাদের তরফ থেকে মেন্টাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট। বাচ্চার পরীক্ষা অলমোস্ট 365 দিনই। তাই বলি, পরীক্ষার সময় বাচ্চার পাশে বসে থেকে গার্জেন হিসাবে গর্জন করার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, ক্লাস 10-এর আগের কোনো পরীক্ষার রেজাল্ট পৃথিবীর কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশনে বা চাকরির ইন্টারভিউতে কাজে লাগে না। তাই বলি, অজুহাত না দিয়ে পরবর্তী প্রজন্মকে একটা টেনশন ফ্রি লাইফ উপহার দেওয়ার জন্যই সিরিয়াসলি বিজনেসটা করুন। থ্যাংক ইউ। শুনলেন তো যে বাচ্চাদেরকে আমরা কিন্তু এক্সকিউজ করব না, রিজন করবো এই বিজনেসটা বিল্ড করার জন্য। আমার নেক্সট কোশ্চেন, অনেকে দেখবেন ভীষণ ভয় পান ফেইলিওরকে, অনেকে আবার কাছের কেউ ব্যবসায় না এলে নিজেকে রিজেক্টেড ফিল করেন, অর্থাৎ ফিয়ার অফ ফেইলিওর বা ফিয়ার অফ রিজেকশন অনেকের মনে কাজ করে, কিন্তু সেটা না বলে অন্য কথা বলেন। যেমন আমার স্বামী এত বড় চাকরি করেন, লোকে কি বলবে আমি যদি এই ব্যবসা করি। অর্চনা, তোমার হাজব্যান্ড লক্ষ্মীকান্ত ঘোষ একটি অত্যন্ত নামকরা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট হেড, নিজে হাইলি এডুকেটেড, ডক্টরেট, অনেক ডক্টরেট ওনার হাত দিয়ে বেরিয়েছে। তোমার মনে কখনো এটা এসছে?
হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ফিয়ার অফ ফেলিওর এটা আমার মধ্যে তো ছিলই, কিন্তু আমার হাজব্যান্ডের কনফিডেন্স এতটাই বেশি ছিল যে ওর কনফিডেন্স আমার কনফিউশনকে ভ্যানিশ করে দিয়েছিল। আর লোকে কি ভাববে এটা আমার একবারও মনে হয়নি, কারণ আমি যাকে দেখে বিজনেসে জয়েন করেছিলাম তিনিও একজন 5 স্টার ইউনিভার্সিটির প্রফেসর এবং ওনার মিসেসও হাইলি এডুকেটেড। তাই একবারের জন্যেও মনে হয়নি আমি প্রফেসরের মিসেস লোকে কি বলবে। তাছাড়া মিটিংয়ে গিয়ে যখন দেখেছিলাম আমাদের এন্টায়ার এলওএস লিডার্সরা এবং হাটলাইন লিডার্সরা অনেকেই হাইলি এডুকেটেড, আবার অনেকেই যাদবপুরের ইঞ্জিনিয়ার, আবার ওনাদের সফলতার কারণে ওনারা চাকরিও ছেড়ে দিয়েছেন, তখন আর আমার একটুও দ্বিধা ছিল না। আর তাছাড়া আমি ফিল করেছিলাম একটা সোর্স থেকে ইনকাম অনেকটাই রিস্ক থেকে যায়, তাই ইনকাম ডাইভার্সিফিকেশনের দরকার। আর দেখো, হাজব্যান্ড প্রফেসর, কিন্তু আমারও তো একটা আইডেন্টিটি দরকার, তাই না? এই বিজনেসে আসার আগে আমি প্রতি বছর হাজব্যান্ডের সাথে আইপিসি ইন্ডিয়ান ফার্মাসি কংগ্রেসে যেতাম। এটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হয়, যেমন চেন্নাই, ভাইজ্যাক, কলকাতাতেও একবার হয়েছিল। আমি যেতাম সাথে, কিন্তু বসতাম পিছনে। হ্যাঁ, হাজব্যান্ড স্টেজে পেপার প্রেজেন্ট করছে আর আমি পিছনের সিটে বসে আছি। আর এখানে এসে দেখলাম একসাথে বসা, একসাথে স্টেজে ওঠা এবং সেম রেকগনিশন, এটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল। আর এখানেও আমি বলবো, আমি আমার ড্রিমসে গোলসে ফোকাস ছিলাম বলে লোকে কি বলবে এটা আমাকে কোনো ম্যাটারই করেনি। আমি কি বলবো, করব এবং হব, এটাই আমার কাছে ফার্স্ট এবং লাস্ট কথা ছিল। বাহ। আচ্ছা, তোমরা কেউ এটা ফেস করেছো, বাব্বা তোমাদের এত মিটিংয়ে যেতে হয়, বা আমি কিন্তু এত মিটিংয়ে যেতে পারবো না? চন্দনাকে জিজ্ঞেস করব মিটিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে। আর চন্দনা, সত্যি কি আমাদের খুব মিটিংয়ে যেতে হয়? এই বিজনেসের স্লোগান লার্ন ইট, ডু ইট, টিচ ইট। আমরা যদি শুধুই মিটিংয়ে যাই তাহলে অ্যাকশন করবার সময় কোথায় পাবো? সময় তো প্রত্যেকেরই 24 ঘন্টা, তাই খুব মিটিংয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রত্যেকের মনে প্রথম প্রশ্ন, আমি কি পারবো? মিটিং অ্যাটেন্ড করলে এই কি কথাটা আস্তে আস্তে মুছে যায়। এত মানুষকে দেখে মনের মধ্যে বিশ্বাস এসে যায়, যদি ওরা পারে তাহলে আমিও পারবো। বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন, তেমনি বিজনেসে টিকে থাকার জন্য মিটিং অ্যাটেন্ড করা প্রয়োজন। মোবাইল নন লিভিং থিংস হওয়া সত্ত্বেও চার্জের প্রয়োজন হয়। আমরা তো হিউম্যান বিং, বেশি চার্জের প্রয়োজন। বিজ সিস্টেমের লিডার্সরা কিন্তু হাই ভোল্টেজের ব্যাটারি, তাই আর পতির পুণ্যে সতীর পুণ্য নয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিটিংয়ে আসুন। বিশ্বাস করুন, এই মিটিংগুলো কিন্তু কর্পোরেট মিটিংয়ের মতো নয়। আমরা এই সমস্ত মিটিংয়ে এসে খুব মজা করি, মজা করতে করতে একদম মজে যাই, গল্প করি, আড্ডা মারি, মন খুলে হাসি। সত্যি বলতে কি, সংসারের একঘেয়েমিতে ব্রেনে জট পড়ে যায়, মিটিংয়ে এলে জটটা ছেড়ে যায়। অ্যাকচুয়ালি চুলের জট ছাড়াই চিরুনি, আর ব্রেনের জট ছাড়াই এই ধরনের মিটিং। আমরা জানি বাইরের সোসাইটি ফ্রি র্যাডিক্যালসে ভর্তি, তাই অ্যান্টিঅক্সিডেন্টের খুব প্রয়োজন। প্রশ্ন হচ্ছে মিলবে কোথায়? উত্তর হচ্ছে হেথায়। তাই বলি, দ্বিধা দ্বন্দ্ব না করে মিটিংয়ে আসুন, শিখুন, অ্যাপ্লাই করুন এবং সাথে সাথে লাইফটা চেঞ্জ করুন। বুঝলেন তো কেন আমাদের মিটিংয়ে আসতে হবে? আর রোজ মিটিংয়ে এসে বসে থাকলে কিন্তু হবে না, কাজও করতে হবে। যেটা মিটিংয়ে শিখবো সেটা যেন গিয়ে অ্যাপ্লাই করি। ওকে, আমার নেক্সট প্রশ্ন কিন্তু প্রোডাক্ট নিয়ে। অনেক কাস্টমার, এমনকি ডিস্ট্রিবিউটরও কাজের লোকের দোহাই দেন, ওরা অপচয় করবে বলে নাকি প্রোডাক্ট ব্যবহার করতে পারছেন না। গীতাদি, তুমি তো চাকরি করতে, বাড়িতে মাথার ওপর আর কেউ ছিলও না বললে, কাজের লোকের ওপর সবই ছাড়তে হতো। ওরাই কাপড় কাচতো, বাসন মাজতো, ঘর মোছার সময় এলওসি পার্সু নিজেরাই নিয়ে নিত। হয়তো তুমি কাজে গেছো, মেয়েকে হেলথ ড্রিঙ্ক বা প্রোটিন পাউডার গুলে দেওয়ার কাজটাও ওদের হাতেই ছেড়ে যেতে। কিভাবে শিখিয়েছিলে সব? কোনো স্পেশাল সাজেশন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য? পেলাম একটু অন্য ধরনের, নতুন ধরনের প্রোডাক্ট। আমার কিন্তু মাথায় এসেছিল যে আমরা তো দুজন মিলে বাইরে বেরিয়ে যাই, কি করে প্রোডাক্টগুলো ব্যবহার করব। কিন্তু যখন ডিসিশান নিলাম ব্যবসাটা আমরা করব, তখন এটাও ডিসিশান নিল প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করব। এবং প্রথম দিন থেকেই আমরা কি করেছি, বটলের সলিউশন বানিয়ে এক্সপ্যান্ডের যেখানে যেখানে প্রোডাক্ট থাকতো সবগুলো সরিয়ে দিয়ে অ্যাম্বে প্রোডাক্ট রাখলাম এবং প্রত্যেকটা প্রোডাক্টের বোতলে ডেট দিয়ে রাখতাম যে কতদিন চলবে। এবং আমার মেয়েটকে আমি দেখিয়ে দিতাম যে কিভাবে প্রোডাক্টগুলো ইউজ করতে হয় এবং বলে দিতাম। শুধু দেখালেই হবে না, তার সঙ্গে তাকে সঙ্গে নিয়ে সলিউশন বানিয়ে দিতাম এবং আস্তে আস্তে তাকে সঙ্গে নিয়ে
প্রোডাক্টগুলো কিভাবে হেলথ ড্রিঙ্কস তৈরি করে, কিভাবে প্রোটিন পাউডার তৈরি করে, সেগুলোকেও দেখিয়ে দিতাম এবং একটু সময় দিয়ে তাকে দিয়ে প্রোডাক্টটা ইউজ করাতাম। হ্যাঁ, এইভাবেই প্রোডাক্টটা আমরা ঘরে ইউজ করতে শুরু করলাম। অনেক সময় মনে হয় যে অনেক কাজের লোক আছে না, যে প্রথম থেকে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতে চায় না। হ্যাঁ, বলে প্রোডাক্ট তোমাদের প্রোডাক্টে ফেনা হয় না, তোমাদের জল দিয়ে বাসন মাজবো না। সেক্ষেত্রে কি আমরা প্রথম তাকে আমাদের প্রোডাক্টের বেনিফিটটার কথা বলেছিলাম, যে দেখো এই এসেট দিয়ে তো জামা কাপড় কাচতে পারলে তোমার জল কম লাগবে, সময় লাগবে কম, পরিশ্রম কম লাগবে, এবং আবার এ দিয়ে বাসন এলওসি দিয়ে তুমি যদি ঘর মোছো, ডিসড্রপ দিয়ে বাসন মাজো, তাহলে তোমার হাতের স্কিনটাও খুব ভালো থাকবে। তো অর্থাৎ তাকে যদি আমাদের প্রোডাক্টগুলোর বেনিফিটের কথা যদি তাকে বুঝিয়ে দিতে পারি, সে অটোমেটিকই আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করবে। আর অনেক সময় হয় কি যে অনেকেই বলে যে আমার বাসন মাজার লোক আছে, কাপড় কাচার লোক আছে, সুতরাং আমি এগুলো ব্যবহার করব না। এক্ষেত্রে বলি যে দেখুন, বাসনগুলো আমার এবং কাজের বাসনগুলো ব্যবহার করবও কিন্তু আমি, জামা কাপড় আমার এবং ব্যবহার করব আমরা। সুতরাং কি করবেন সেটা ডিসিশন আপনি নেবেন। এইভাবে কিন্তু আমরা প্রোডাক্ট ব্যবহার করছি। ভেরি গুড। আচ্ছা শুভা, এবার আমি প্রশ্নটা তোকেই করব যে আমরা যখন ব্যবসায় জয়েন করি, অলরেডি আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য একটা প্রোডাক্ট বাজেট থাকেই, কারো 2000 বা কারো 4000। সেখানে আমাদের প্রোডাক্টগুলো অসম্ভব ভালো লাগা সত্ত্বেও অনেকে বাজেট করতে পারেন না, কারণ আগে উনি মাসকাবারি বাজার করতেন, কিন্তু এখন আমাদের প্রোডাক্টগুলো কেনার ফলে, যেগুলো কিনা কোনোটা 3 মাস, কোনোটা 6 মাস, আবার কোনোটা বছর শেষ হয়ে যায় কিন্তু প্রোডাক্ট শেষ হয় না, বাজেট করতে অনেকে মুশকিলে পড়ে যান, ফলে একটু মানি মিসিংও অনেক সময় হয়ে যায়। তুই যদি একটু সাহায্য করিস একটা প্ল্যান করতে, যেখানে বাজেটের মধ্যে থেকে আমরা অনেক প্রোডাক্ট ব্যবহার করতে পারবো। হ্যাঁ, ঠিকই তো, সংসার চালানোর সময় হঠাৎ তো বাজেট বাড়ানো যায় না, কিন্তু অ্যামওয়ে প্রোডাক্ট প্রত্যেকের বাজেট অনুযায়ী ইউজ করা যায়। তার জন্যে দরকার প্রপার প্ল্যানিং। ধরুন আপনি অ্যামওয়ে প্রোডাক্ট ইউজ করার জন্য 1000 টাকা খরচা করতে পারবেন, তার বেশি নয়। ওই 1000 টাকাতেই আপনি যদি আপলাইনের সঙ্গে বসে ঠিক করেন যে কোনগুলো আপনার প্রথমে দরকার, এইভাবে এমআরপিতে 1000 টাকায় আপনি কিন্তু 8টা প্রোডাক্ট ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, যেমন গ্লিস্টার ইউজ করতে পারেন, স্যাটিনিকের একটা বক্স ইউজ করতে পারেন, বডি শ্যাম্পু 60 ml ইউজ করতে পারেন, ফেস ওয়াশ ইউজ করতে পারেন, ডিশ ড্রপের কিছু স্যাশে ইউজ করতে পারেন, এলওসির কিছু স্যাশে ইউজ করতে পারেন, শেভিং ক্রিম, রেজার, এগুলো নিয়ে কিন্তু 1000 টাকা মতো হয়ে যায়, 1003 এরকম হবে। আর যার ডিএপি ডিস্ট্রিবিউটার্স প্রাইস হচ্ছে 848, 10 পিভিও হয়ে যায়, এবং এটা যদি আপনি কারোর সঙ্গে শেয়ার করেন তাহলে আপনার 155 টাকা প্রফিট হবে। আসলে দেখবেন এর মধ্যেই 8টা প্রোডাক্টের মধ্যে অন্তত 3টে প্রোডাক্ট আপনার 3-4 মাস যাবে, যেমন গ্লিস্টার, ফেস ওয়াশ, শেভিং ক্রিম, এগুলো 3 মাস কেন, ফেস ওয়াশ তো 6 মাস যায়, তাই না? ফলে পরের মাসে কিন্তু আপনার প্রায় 400 টাকা খরচা বেঁচে গেল, ওইগুলো আর কিনতে হলো না। তাহলে পরের মাসে ওই 400 টাকা দিয়ে কিন্তু আপনি আরেকটা নতুন প্রোডাক্ট আপনার বাড়িতে ইন্ট্রোডিউস করতে পারেন। এবং এইভাবে আসলে আমাদের না নিজেদের একটা ইউজার্স প্রোফাইল তৈরি করতে হবে, যেগুলো আমরা বাড়িতে ইউজ করব। এবং যদি আমার মনে হয় যে আমি বাজেটের মধ্যে করতে পারছি, তাহলে তো আমি এটা কিছু মানুষের সঙ্গেও শেয়ার করতে পারি। এটাই যদি আপনি 10টা ফ্যামিলিতে শেয়ার করেন, মানে তাদেরকেও তাদের বাজেটে অ্যামওয়ে মতো ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করার প্ল্যানিং করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার 100 পিভি হয়ে গেল, যেটা আমরা বলি, এবং আপনার 1550 টাকা কিন্তু প্রফিট হয়ে যাবে। এই 1550 টাকা দিয়ে আমাদের যে এই বিজনেসের টুলস, যেগুলোতে ইনভেস্ট করে আমরা বিজনেসটাকে বাড়াই, যেমন ধরুন এই ব্রিট ওপেনে আসার খরচা, তারপরে ধরুন একটা সিডি কেনা, একটা পিএমএ বুকস কেনা, কিছু মিটিংয়ে যাওয়া, এই টাকাগুলো কিন্তু আপনার চলে আসতে পারে। এগুলোকে রিইনভেস্ট করুন। আবার দেখবেন কিছু টাকা যদি জমাতে পারেন, ধরুন 500 টাকা 600 টাকা যদি জমানো যায়, বছর শেষে কিন্তু আপনি 6-7 হাজার টাকার একটা ক্যাপিটাল তৈরি করে ফেলতে পারবেন। আসলে এই বিজনেসটাই শেখায় কী করে মাছের তেলে মাছ ভাজতে হয়, সেটা কিন্তু শিখে ফেলতে হবে। থ্যাংক ইউ। বাহ,
আমি এর সঙ্গে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যারা সিরিয়াসলি বিজনেসটা বিল্ড করবেন তারা শুরুতে কিন্তু এমন কিছু প্রোডাক্টও নেবেন যেটা বাড়িতে ইউজও হয়, আবার যেটা ডেমোও দেখানো যায়, যার ফলে কিন্তু আপনি সেখান থেকে একটা বেশ ভালো রকমের কাস্টমার বেসও তৈরি করতে পারবেন, ফলে কিন্তু আপনার পিভিটা বাড়তে সুবিধা হবে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে সেলিংয়ের ওপর। আমরা খুব ফেস করি, আমি সেল করতে পারবো না, আমার ভীষণ সেল করতে লজ্জা লাগে, কাকে সেল করব। আবার অনেকে বলেন যে এসব প্রোডাক্ট আমার এলাকায় সেল করা খুব মুশকিল, কেউ নেবেই না। তো দেখা যাক যে এগুলো কি সত্যিই তাই। আমি একটু দেবিকার কাছে এই ব্যাপারে একটু মতামত জানতে চাইব। প্রথমে আমার ভীষণ সেলিং শাইনেস ছিল, তবে আমি এক্সেলেন্ট প্রোডাক্ট ইউজার ছিলাম। বাড়িতে যত এফএমসিজি প্রোডাক্ট ইউজ করতাম সেটা অ্যাম্বে প্রোডাক্টস দিয়ে রিপ্লেস করেছিলাম। যত পারিবারিক ও বন্ধুবান্ধবদের অনুষ্ঠানে যেতাম সেখানে অনুষ্ঠান অনুযায়ী অ্যাম্বে প্রোডাক্টস উপহার দিতাম। আমার বাড়িতে যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসতো তারা প্রোডাক্টগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতো এবং প্রোডাক্টগুলো ইউজ করতো। আমার মা প্রথম এলওসি নিয়েছিল আমার কাছ থেকে, তারপর তা দেখে মায়ের বন্ধুরা। এইভাবে আমার কাস্টমার বেস তৈরি হওয়া শুরু হয়েছিল। আসলে আমরা প্রোডাক্ট বিক্রি করি না, উই ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট যেখানে পিপল বাই আওয়ার কোয়ালিটি প্রোডাক্টস। নিজেকে অ্যামে প্রোডাক্টের মডেল করেছি। আমার ফেশিয়াল স্কিন ভীষণ সেন্সিটিভ ও অ্যাকনে প্রোন ছিল। আর্টিস্ট্রি ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার এবং স্কিন রিফিনিশিং লোশন দিয়ে সব গায়েব। আমার পরিচিত জনেরা যারা আমার আগের স্কিন দেখেছিল তারা আমাকে দেখে মুগ্ধ এবং আমার কাস্টমার হয়ে গেল। নিউট্রিলাইট প্রোডাক্টসগুলো আমাদের পরিবারের হেলথ প্রোটেক্টর। এই প্রোডাক্টসের সুফলগুলো লোকের সাথে শেয়ার করেছি এবং কিছু লোক বিশ্বাস করে ইউজ করেছেন এবং ভীষণভাবে উপকৃত হয়েছেন, এবং এরাই আরও কিছু লোককে প্রচার করেছেন। তাদের রেফারেন্সে কাস্টমার বিল্ড হয়েছে। Actually, we provide solution and give consultancy on good nutrition, good housekeeping and good beauty regime. আমরা সঠিক মানুষের কাছে সঠিক প্রোডাক্ট পৌঁছে দিই। অ্যাম্বের প্রোডাক্ট রেঞ্জ এত ওয়াইড যে যে কোনো এলাকার মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট পেয়ে যান। একটা ঘটনা বলি, বর্ধমানের গ্রামের একজন আইবিও অ্যাপসাইটটি ব্যবহার করে আলুর চাষ করেছিল। সেই আলুগুলোর সাইজ হয়েছিল দেখবার মতো। আমাদের বাড়িতে একটা 800 গ্রামের আলু দিয়েছিল। সে বলছিল সেই এলাকার চাষিরা সেটা দেখে পাগল হয়ে গিয়েছিল এবং ওর পেছনে ছুটেছিল যে আমি কোথা থেকে অ্যাপসাইটটি পাবো, এবং এখান থেকে ওর ভীষণ প্রচুর কাস্টমার হয়েছিল। আসলে সঠিক প্রোডাক্ট সঠিকভাবে নিজে ইউজ করলে এবং তার সুফলগুলো পাওয়া যায় এবং সেটা লোকের সাথে শেয়ার করা যায়। এটা কোনো কঠিন ব্যাপারই নয়, অতি সহজ। থ্যাংক ইউ। বাহ, গল্পে গল্পে কখন আমরা 10টা অত্যন্ত কমন কোশ্চেন যেটা আমাদের সবার মনে উঠে আসে আমরা কিন্তু আলোচনা করে ফেললাম। আর আমাদের 5 জন ডায়মন্ড লেডি তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের কাছে কিন্তু তাদের শেয়ারিংটা করলেন। তো আমরা শেষ করার আগে এদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আমাদের আগামী দিনের লেডি লিডারদের উদ্দেশ্যে এরা যদি একটা করে পাওয়ার মেসেজ দেন। প্রথমে দেবিকা। এই বিজনেসটাকে প্রায়োরিটি দিন, প্রোডাক্টগুলো ইউজ করুন এবং গুণাগুণ প্রচার করুন, দেখবেন আপনি পাবেন পম লাইফস্টাইল, প্লেন্টি অফ মানি উইথ পিস অফ মাইন্ড। অর্চনা। এটা অল ইন ওয়ান বিজনেস, আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু এর জন্য এই বিজনেস, এই সিস্টেম যা চাইছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। গীতাদি। আজকের আপনি কোথায় আছেন সেটা না ভেবে উইলিংনেস টু চেঞ্জ, উইলিংনেস টু লার্ন একটা নিজের মধ্যে অ্যাডপ্ট করে আপলাইনের হাত ধরে ছোট ছোট কাজগুলো করে এগিয়ে যান, দেখবেন আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। চন্দনা। বাহানা নয় বায়না ধরুন, হবি নয় প্রফেশন হিসাবে দেখুন। শুভা। আপলাইনের হাত ধরে বিট সিস্টেমে প্লাগ করে অ্যাম্বের প্রোডাক্ট ইউজ করে স্ট্রং বিজনেস লেডি হয়ে উঠুন, কেউ যেন আপনার স্বপ্ন কখনো চুরি না করতে পারে। শুনলেন তো, কত সহজ ব্যবসা, খালি একটু শিখতে হবে। তবে তারও আগে নিজের কাছে কেন করব সেটা ক্লিয়ার করতে হবে। আজ যেটাই ব্যবসা করতে না পারার কারণ বলে মনে হচ্ছে, দেখবেন সেটাই আসলে ব্যবসাটি করার কারণ। সময় নেই, সময় চাই তো। একদিন এই ব্যবসা থেকে নিজের পছন্দের কাজ করার জন্য অনেক সময় পাবেন। বাচ্চা ছোট, এই ব্যবসার সাথে থাকলে বাচ্চা খালি বড়ই নয়, নিশ্চিন্ত থাকুন বড় মাপের মানুষও হবে। আজ আয় কম বলে এই প্রোডাক্ট দামি মনে হচ্ছে। আসুন ব্যবসার মাধ্যমে আয় বাড়াই, অনেক সত্যিকারের দামি জিনিসও আয়ত্তের মধ্যে চলে আসবে। আজ মনে হচ্ছে পারবো তো, 5 বছর পরে আপনি অন্যকে বলবেন, আরে আমি যদি পেরে থাকি তুমি কেন পারবে না। কে কি বললো ভাবার দরকার নেই, এরা কেউ আপনার স্বপ্ন পূরণ করে দেবে না।
স্বপ্ন আপনার নিজেকেই পূরণ করতে হবে। আসুন, লেটস মেক অল আওয়ার এক্সকিউজেস আওয়ার রিজন টু বিল্ড দ্য বিজনেস। হয়তো অনেক কারণ পাবেন ব্যবসাটা করতে না পারার, আসুন একটা কারণ খুঁজি কেন ব্যবসাটা করব। সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। While the techniques and approaches suggested may have worked for others, no one can guarantee that they will work for you.